হ্যালো, আসসালামু আলাইকুম। দেখি বোতল না একটু সরাই। শুনতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? কমেন্ট দেন, কমেন্ট দেন। ক্লাস শুরু করবো। আচ্ছা, ওকে, অল ক্লিয়ার। তাহলে শুরু করি। হ্যাঁ, আপনাদের সাথে মনে হয় এর আগে আমার বিজ্ঞানের ক্লাস হয়েছে, তাই না? আইসিটি লেকচার প্রথম, নাকি আমারে প্রথম দেখতেছেন? অনেকদিন তো ক্লাস নেই। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, শুনে ভালো আছি। সবাইকে স্বাগতম আজকের আইসিটি ক্লাসরুমে, বিদ্যাবাড়ির আইসিটি ক্লাসরুমে। তো শুরু করি। আমার যেটা মনে হয়, আপনার সাথে আমাদের বিজ্ঞানের ক্লাস হয়েছে, সো দ্যাট প্রাথমিক কথাবার্তা আর না বললেও চলবে। যে আমি কিভাবে পড়াই, কি পড়াই, আমার পড়ানোর স্টাইল কি, এগুলো আপনারা জানেন। তো সুতরাং আমি ক্লাস শুরু করি। হ্যাঁ, প্রথমটা কোথায়, এবং ক্লাসে আপনারা কমেন্ট করবেন, পার্টিসিপেট করবেন, ক্লাসে পার্টিসিপেট করবেন। বোথ সাইড ক্লাস হতে হবে। শুধুমাত্র একদিকে আমি বলে যাব আর আপনারা শুনে যাবেন, মানে বকা উল্লাহ বকা বকে যাবে আর শোনা উল্লাহ শুনে যাবে, এটা হলে হবে না। মানে রেসপন্স করবেন, ক্লাসে সব সময় অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনি ক্লাসটা বুঝতে পারবেন। দিন শেষে এই 2টা ঘন্টা আপনার জন্য কাজে লাগবে। আমারও এটা সার্থক হবে, কারণ আপনারা যদি না পড়েন, না জানেন, না বুঝেন, তাহলে আমার এত পড়াশোনা করে আর লাভ কি? আর সেকেন্ড কথা হচ্ছে যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, টাকারও একটা মূল্য আছে। হ্যাঁ, এর আগে বিজ্ঞান ক্লাস নিছি, এই জন্যই বললাম। তো আমার পরিচয় দিয়ে শুরু করি, তারপরেও অনেকে যদি প্রথম ক্লাস। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন। 38তম বিসিএস থেকে আমি তথ্য ক্যাডারে কর্মরত আছি। আমি ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলিতে পড়াশোনা করেছি। হ্যাঁ, আর বিদ্যাবাড়িতে আছে সিনিয়র শিক্ষক আইসিটি এবং বিজ্ঞান হিসেবে। তো বিজ্ঞান যেহেতু পড়াইছি, আপনারা চেনেন। তো আজকে আমরা পড়বো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি লেকচার 1। এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির লেকচার 1টা ইতিহাস নির্ভর বেশি পড়া আছে, সামান্য কিছু এদিক ওদিক পড়া আছে। মেইনলি ইনপুট আউটপুট আর হচ্ছে কম্পিউটারের সংগঠন নিয়ে কথা হবে। তো আমরা ঢুকি, দেখি টপিক্স এর মধ্যে কি আছে। আচ্ছা, ফারজানা ইয়াসমিন, আপনার সাথে যদি আমাদের প্রথম ক্লাস হয়, তাহলে তাকে আমি বলবো যে আপনারা আমার ক্লাসটা করেন। করার পরে অবশ্যই আপনারা আমাকে বলবেন যে আপনাদের ক্লাস কেমন হয়েছে, ঠিক আছে কিনা। আমাকেই বলবেন, একদম সরাসরি বলবেন, অনেস্টলি কথা বলবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই পরামর্শ দিবেন। আমি আমার স্টুডেন্টদের সবসময় একটা কথা বলি, যে আপনারা হচ্ছেন আমার আয়না। তো আপনাদের মাধ্যমে আমি আমাকে দেখতে পারবো যে আমি কি রাইট ওয়েতে আছি। মানে আয়নাতে যেরকম সাজার পরে আপনি চেক করেন না, যে আপনি লিপস্টিকটা পারছে না, লিপস্টিকটা ঠোঁটের জায়গায় অন্য কোনো জায়গায় লাগছে কিনা, ওই রকম আর কি আপনারা আমার আয়না। সো দ্যাট আপনার আমি ঠিক জায়গায় আছি কিনা এটা আপনারা কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, অনেকেই বলতেছে। আসসালামু আলাইকুম বলছে অনেকেই, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, যাদের প্রথম ক্লাস তাদেরকে আমি বলি, শোনেন, তাদেরকে আমি বলি। তাদের কথা তো আমি বললামই, তাদের সাথে কথা শেষ, পরিচয় দেওয়া শেষ, এজন্য পরিচয় দিয়ে দিলাম যে আমি কে। তো এটা বিষয় না, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে আপনারা এখন আমার ক্লাসটা করবেন। আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে, আমি যেগুলো বেসিক জিনিস সেগুলো বেশি বোঝাই, বেশি পড়াই, বেশি টাইম দিই। আর যে পড়াগুলো ধরেন মুখস্থ নির্ভর, যে যেমন ধরেন একটা কোয়েশ্চেন আসলো যে এবিসি কম্পিউটার কত সালে আবিষ্কার করছে, এটা দিয়ে আমি বেশি সময় দিই না, এটা মুখস্থ নির্ভর পড়া, এটা আপনারা বাসায় পড়ে নেবেন। তো আমরা পড়ি, একটু সামনে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে হচ্ছে কম্পিউটারের বেসিক আলোচনা করবো আমরা এখানে। সেটা দিয়ে দেওয়া আছে না, স্লাইডের নাম্বার দেওয়া আছে না, স্লাইডটা দেখে নিন, দেখি কতগুলো আছে। এই দেখুন। ওকে, ঠিক আছে। তো আমরা মেইনলি আজকে যেটা আলোচনা করব, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। কম্পিউটারের বেসিক আলোচনা করব। মেইন যে জিনিসটা, এই যে এগুলা পিছনে দেওয়া আছে, কম্পিউটারের পরিবর্তন আর হচ্ছে স্টোরেজ, মেমোরি, এগুলা 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 নিয়ে আলোচনা করবো। তার মধ্যে এটা হচ্ছে ইতিহাস নির্ভর, এটা আমি বেশি আলোচনা করব না। এটা ইতিহাস নির্ভর। হ্যাঁ, আমার মেইন যে প্রবলেমটা, মেইন যে আমার আলোচনাটা, সেটা হলো এই 2টা নিয়ে, অর্থাৎ কম্পিউটারের সংগঠন, কম্পিউটারের পেরিফেরাল। এই 2টা নিয়ে আমি বেশি আলোচনা করবো, আর এখান থেকেই কোশ্চেন বেশি আসে, এগুলো বেশি বোঝার জিনিস। হ্যাঁ, পেরিফেরাল মানে ইনপুট আউটপুট মেমোরি টেমোরি এগুলা। আর ইতিহাস মানে কম্পিউটার, প্রথম প্রজন্মের কম্পিউটার কবে কিভাবে তৈরি হয়েছে এগুলা। তো পড়ার আউটলাইনটা শেষ, এখন আমরা ভিতরে ঢুকবো। হ্যাঁ, আমরা ভিতরে ঢুকবো, কোথায় আমরা কি করব সেটা আমরা করলাম। প্রথমত কম্পিউটারের বেসিক।
কম্পিউটার জিনিসটা কি? গ্রিক শব্দ কম্পিউট থেকে আসছে কম্পিউটার। তো কম্পিউট মানে কি? গণনা করা। কম্পিউট মানে কি? গণনা করা। তাহলে আমরা একটু চিন্তা করি গণনার ইতিহাস কি, এটা একটু বুঝি। গণনার ইতিহাস কি, এই গণনা কিভাবে তৈরি হলো? দেখেন আগের দিনের মানুষজন কি করতো বলেন তো? ম্যাক্সিমাম মানুষের পেশা কি ছিল? পেশা ছিল কৃষি অথবা পশুপালন। একদম ইতিহাসের প্রথম দিকে যদি যান, যখন সভ্যতায় মানুষ মাত্র সভ্য হচ্ছে, মানে বন্য জঙ্গি প্রাণী মানে শিকার করে খাওয়া বাদ দিয়ে, ফলমূল কালেকশন করা খাওয়া বাদ দিয়ে সমাজ গড়তেছে, তখন মানুষের মেইনলি দুইটা পেশা ছিল। এটা হলো মানে একটাই পেশা ছিল কৃষি। এই কৃষির মধ্যে একটা হলো আবাদ করা, আর একটা হলো পশুপালন করা, মানে হলো ভেড়া মেষ চড়ানো। আগের যত কাহিনী পড়বেন, যত ইতিহাস পড়বেন, যত নায়ক দেখবেন, সব হলো মানে মেষ শাবক, মানে রাখাল বালক। তারা কি করতো? মেষ চড়াইতো। ধরেন একজন মানুষের অনেকগুলো ভেড়া আছে, সে প্রতিদিন ভেড়া ভেড়া চড়াইতে যায়। কিন্তু আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট নিপা আমাকে জিজ্ঞেস করছেন, এটা মনে হয় খুব একটা মানে ইম্পর্টেন্ট তথ্য না যেটা আপনার জানা দরকার। তারপরে বলি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ। কোশ্চেন যখন জিজ্ঞেস করছেন, তখন না দিলে, আমার উত্তর না দিলে আপনারা আবার মাইন্ড করেন। আপনাদের আবার মাইন্ড করার ক্ষমতা বেশি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই ভেড়াগুলা যখন চড়াইতে যায়, দিন শেষে যখন ভেড়াগুলা নিয়ে আসে, তখন ওই লোকটার মনে হয়, ওরা তো আর জানলাম, এই ফ্যানটা অফ করে দেব তো, তো ওরা তো আর বুঝে না যে, মানে গুনতে তো আর পারে না, 1 2 3 এগুলো গুনতে পারে না, এগুলো গোনা কখনো মানুষ শিখে নাই। ওরা এটা বুঝতে পারে যে আমার ভেড়া মনে হয় কমে যাচ্ছে, আমি ভেড়া নিয়ে যাই কতগুলা, আর আসার সময় কমে যায়, যে ঘটনাগুলা কি ঘটে। তখন এটা হিসাব করার জন্য ওরা একটা হিসাব করছে, যে এরকম একটা থলে নিছে ব্যাগ, ওই ব্যাগের মধ্যে ভেড়া যখন খাম থেকে বাড়ায়, একটা একটু করে ভেড়া বাড়ায়, আর একটা একটা করে পাথর নিয়ে এখানে রেখে দেয়। একটা একটা করে ভেড়া বাড়ায়, আর একটা একটা করে পাথর নিয়ে রেখে দেয়। এরকম ধরেন 100টা ভেড়া বাড়াইছে, 100টা পাথর সেই থলের মধ্যে নিয়ে কাঁধে নিয়ে চলে গেছে ভেড়া চড়াইতে। ঠিক আছে? যখন রাতের বেলা ফিরে আসছে, তখন সে একই কাজ করছে, একটা ভেড়া ঢোকে, আর এই একটা করে নুড়ি পাথর বাইর করে রাখছে। এরকম দেখতেছে যে ভেড়া ঢুকলো সবগুলা, নুড়ি পাথরে এখনো ব্যাগের মধ্যে একটা পড়ে আছে, ব্যাগের মধ্যে একটা নুড়ি পাথর পড়ে আছে। তার মানে সে বুঝতে পারলো যে আমার একটা ভেড়া সামহাউ মিসিং, সেটাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এইভাবে মানুষ প্রথম গণনা শুরু করছে, এটা হলো গণনার ইতিহাস। আর এই যে পাথর, নুড়ি পাথর, এটাকে এই যে গ্রিক ভাষায় বলা হয় ক্যালকুলি। ক্যালকুলি, এই সেখান থেকে শব্দটা আসছে ক্যালকুলেটর। গোনাটা ক্যালকুলেশন বলেন, ক্যালকুলেটর বলেন, যেটাই বলেন না কেন, এই নুড়ি পাথর থেকে আসছে। এটা হলো গণনার ইতিহাস। এটা হলো গণনার ইতিহাস। কিন্তু মানুষ যখন আরেকটু বুঝতে পারলো, আরেকটু বড় হইলো, তখন তারা এই যে অ্যাবাকাস নামে একটা যন্ত্র বানাইছিল, আপনারা জানেন, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য। এই যে এরকম এরকম থাকে, এখানে গুলি গুলি গুটি গুটি থাকে কয়েকটা। এটা দিয়ে কিভাবে গণনা করে এটা আমি জানি না, কারণ এত প্রাচীন যন্ত্র ব্যবহার করার প্রয়োজন আমার হয় নাই। আমি এটা শেখার প্রয়োজন বোধ করি নাই। আমার কাছে ক্যালকুলেটর ছিল, মোবাইল ছিল, সাইন্টিফিক ক্যালকুলেটর ছিল, সেগুলো দিয়ে আমি কাজ করতে পারি। কাজে ওই প্রাচীন যন্ত্র আমার তো গণনা করার দরকার নাই, আমি কখনো এটা ইউজ করি নাই। তাহলে যখন মানুষ আরো বড় হলো, যে আরো হিসাব কিতাব দরকার, ক্যালকুলেটর দিয়ে হিসাব করা শেষ করা যায় না, তখন তাদের আরো পাওয়ারফুল ক্যালকুলেটরের দরকার হলো, যে যন্ত্রটার নাম হলো কম্পিউটার। তার মানে কম্পিউটার সর্বপ্রথম তৈরি হয়েছিল গণনা যন্ত্র হিসাবে। কম্পিউটার সর্বপ্রথম তৈরি হয়েছিল গণনা যন্ত্র হিসাবে, তাই না? গণনা যন্ত্র হিসাবে। তারপরে কম্পিউটারকে আমরা বিভিন্ন কাজে ইউজ করি, এখন এখন মাল্টিপারপাস ইউজ করে। বর্তমান কম্পিউটার কাজ করে প্রসেসিং ডিভাইস হিসাবে, এটা মনে রাখবেন শুধু। প্রসেস করা, কম্পিউটারের একটা কাজ হচ্ছে প্রসেস করা। বর্তমান যে কোনো, এই গণনাও একটা প্রসেস করা, নিউমেরিক ডাটা প্রসেস করাকেই গণনা বলা হয়। তাহলে এরপরে কম্পিউটার যে আপনার বিভিন্ন কাজে ব্যবহার শুরু হইলো, এই যে আমরা যে কম্পিউটার ইউজ করি, আমরা কি কেউ গণনার জন্য কম্পিউটার ইউজ করি? আপনার মোবাইল, আমার মোবাইল, এই যে একটা করে মোবাইল, এগুলা প্রথম প্রজন্মের কম্পিউটার হচ্ছে 100 গুণ ফাস্ট, বা 1000 গুণ ফাস্ট, 1000 গুণ বেশি কাজ করে ছোট একটা কম্পিউটার সমান এটা। তো সেটা কি আমরা গণনার জন্য কতক্ষণ ইউজ করি? আমরা কিন্তু গণনার জন্য ইউজ করি না, আমরা মেইনলি ইউজ করি ইনফোটেইনমেন্ট, ইনফরমেশন এবং এন্টারটেইনমেন্টের জন্য আমরা ইউজ করি, তাই না? তাহলে কম্পিউটারে যে এটা বিভিন্ন ব্যবহার আসলো, এই ব্যবহারটা কিভাবে আসলো এটা আমরা দেখবো। কিভাবে আসলো তার আগে কম্পিউটারের বৈশিষ্ট্য দেখি। কম্পিউটারের কি কি বৈশিষ্ট্য আছে? কম্পিউটারের বৈশিষ্ট্য সে দ্রুত কাজ করতে পারে।
তারপরে সে তার ক্লান্তিহীনতা নাই, এগুলো আমার বোঝানোর কিছু নাই। সে নির্ভুল ভাবে কাজ করে, তার বিশ্বাসযোগ্যতা আছে। বিশ্বাসযোগ্যতা কিভাবে আছে আমি আপনাকে বলি। আপনি একটা দোকানে গেলেন ধরেন সবজি কিনতে, কেনার পরে সবজিওয়ালা হিসাব করে বললো যে ভাই আপনার সবজির দাম হচ্ছে 150 টাকা, আর আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখলেন যে 145 টাকা। আপনি সবজিওয়ালাকে বিশ্বাস করবেন না ক্যালকুলেটরকে বিশ্বাস করবেন বলেন? অথবা আপনিই বলছেন 145 টাকা, সবজিওয়ালা ক্যালকুলেটর চাইপে বললো যে ভাই দেখেন 150 টাকা, তখন কিন্তু আপনি আপনার কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন ক্যালকুলেটর কি। মানে রিলায়েবিলিটি আছে, আপনি জানেন যে আমার ভুল হইতে পারে কিন্তু কম্পিউটারের ভুল হবে না, তাকে আমি সেই বিশ্বাসটা করতে পারি। আবার মানে ক্লান্তিহীনতা দেখেন, আপনাকে যদি এগুলো লিখে কি করবেন? এগুলো কি লেখার দরকার আছে? আর লেখা না লেখা সেটা হলো আপনাদের ইচ্ছা। আমি কখনো কাউকে বলি না যে আপনি লিখেন না, আমি কাউকে বলি না যে আপনি লেখেন। কারণ হচ্ছে আমি যা যা লিখছি এগুলো সব আপনাদের লেকচার শিটের মধ্যে লেখা আছে। এখন নতুন করে লিখতে চাইলে লিখবেন, লিখতে চাইলে ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে হলো মানুষের মস্তিষ্ক হচ্ছে একমুখী কাজ করে, একদিক কাজ করে। একসাথে মানুষের মস্তিষ্ক মাল্টিটাস্কিং কাজ করতে পারে না। তো আপনি যখন এটা লিখবেন তখন আমার কথাগুলো শুনতে পারবেন না, কথাগুলো না শুনলে কি হবে, আমি যখন বুঝাবো তখন আপনার বুঝতে প্রবলেম হবে। এখন চয়েস আপনার, আপনার লিখতে পারলে লিখবেন, না লিখলেও সমস্যা নাই, ভিডিও থাকবে, ভিডিও দেখেও ক্লাস করতে পারবেন। এত ধৈর্য যদি নাও থাকে, এই এই লেকচার গুলা, এই শিট গুলা আপনাদেরকে পিডিএফ করে দেওয়ার কথা আমি যতটুকু জানি। আমার এই এই পিডিএফ, আমার এই স্লাইডটা আপনাদেরকে পিডিএফ হিসেবে দেওয়ার কথা। তো সেখানেও পাবেন। আজ এছাড়াও আপনাদের যে প্রাইমারি লেকচার শিট আছে, ওই বই আছে, ওই বইয়ের বাইরে আমি কিছুই বলতেছি না। সো দ্যাট অপশন আপনাদের, আপনি কি করবেন আপনার বিষয়। এরপরে স্মৃতিশক্তি আছে কম্পিউটারে, কম্পিউটার অটোমেটিক কাজ করে। দেখেন ক্লান্তিহীনতার কথা বলছিলাম, বিরক্তিকর কথা বলছিলাম, রিপিটেডলি সে কাজ করতে পারে, একই কাজ বারবার করতে পারে। আপনাকে যদি আমি 100 বার জিজ্ঞেস করি যে 5 আর 5 যোগ করলে কত হয়, বলবেন 10, 5 আর 5 যোগ করলে 10, এবারে 5 বার জিজ্ঞেস করার পর আপনি আমাকে মারতে আসবেন, ফাজলামি করো না। কিন্তু কম্পিউটারে কিন্তু এটা নাই, কম্পিউটার যা বলবেন ও তাই কাজ করবে, ও যন্ত্র বরাবর চিন্তাই। আচ্ছা, বহুমুখিতা মানে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেটা আমি বুঝলাম যে কম্পিউটার আবিষ্কার করছিল লেখালেখি, সরি, হিসাব করার জন্য, কিন্তু এখন তো আর সেটা করা হয় না। লেখালেখি থেকে শুরু করে এমন কোনো ইন্ডাস্ট্রি নাই, মানে মেডিকেল থেকে শুরু করে না বিজ্ঞানী পর্যন্ত, সব ইন্ডাস্ট্রিতে কম্পিউটারের ব্যবহার আছে, তাই না? অসীম জীবনের শক্তি, সিদ্ধান্ত, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, এগুলো হচ্ছে কম্পিউটারের বৈশিষ্ট্য। এখন এই যে কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে থেকে উত্তর দিবেন আপনারা, আমি পড়াই, আমি একটা কথা বলছি যে এটার উত্তর আমি জানি না, ধরেন উত্তর দিবেন আপনারা, আমি পড়াবো, এটার উত্তর কি হবে এখন কমেন্টে লেখেন, দ্রুত লিখবেন, না হলে আমার বসে থাকতে হবে, সময় নষ্ট হবে, আমি কোশ্চেন স্কিপ করে চলে যাবো। বৃহৎ চিঠির আধার দ্রুত গতিতে প্রশ্ন সমাধান করে, ভ্রমশূন্য ফলাফল। কেউ কেউ বলছে খ, গ, ড। দেখেন আপনি যদি এক থেকে সবগুলো পড়তে থাকেন তাহলে দেখবেন যে হ্যাঁ, কম্পিউটারের মেমোরি অনেক বেশি, কম্পিউটার জিবি টিবি এগুলো মুখস্থ রাখতে পারে, তাই না? তারপরে হচ্ছে কম্পিউটার অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে, কম্পিউটার যে ফলাফল গুলা দেয় সেগুলো ভুল হয় না। এই তো উপরে তিনটাই সত্যি, তাহলে উপরে সবগুলো হবে। কম্পিউটারের কোনটি নাই বলেন? কম্পিউটারের কি নাই? কম্পিউটারের কি নাই? কম্পিউটারের কি নাই? একজন বলছে স্মৃতি নাই। কম্পিউটারের স্মৃতি না থাকলে আপনি যে এক জিনিস সেভ করে রাখেন সেটা সে আবার পরে দেয় কিভাবে? কম্পিউটারের বুদ্ধি নাই, এটা হলো আসল কথা। কম্পিউটার নিজের বুদ্ধিতে কোনো কাজ করতে পারে না। কম্পিউটারে যে কোনো কাজ করার জন্য, যে কোনো কাজ করার জন্য কম্পিউটারের মধ্যে কি করতে হয়, এটা সফটওয়্যার দিতে হয়, তাই না? আপনি যদি হিসাব করতে চান ক্যালকুলেটর চালু করতে হয়, আপনি যদি লেখালেখি করতে চান আপনার এমএস ওয়ার্ড সফটওয়্যার লাগাইতে হয়, আপনি যদি কম্পিউটার গান শুনতে চান উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা ভিএলসি প্লেয়ার বা কেএম প্লেয়ার চালাইতে হয়। মানে কি, কম্পিউটারে যে কোনো কাজ করতে চান না কেন আপনার ডেডিকেটেডলি একটা সফটওয়্যার লাগে। আর সফটওয়্যার গুলা কি? সফটওয়্যার গুলো কে বানায়? কম্পিউটার সফটওয়্যার বানায়? সফটওয়্যার গুলো বানায় মানুষ। এর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনি 1 আর 1 2 চেপে এন্টার দিলে সে যোগ করে 3 লেখাবে। সবকিছু মানুষ সেটাকে শিখায়, বুঝাইয়া দেয়, তারপরে সে কম্পিউটার কাজ করতে পারে। সুতরাং কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নাই, বাকি সব আছে। কম্পিউটার স্মৃতি আছে, কম্পিউটার সংরক্ষণ করতে পারে, কম্পিউটার দীর্ঘ সময় কাজ করতে পারে, কম্পিউটার নির্ভুল ভাবে কাজ করতে পারে। দেখেন এগুলো যখন বুঝবেন না তখন আপনি একটা একটা করে প্রসেস অফ ইলিমিনেশন প্রয়োগ করবেন। কম্পিউটারে আছে কি এটা দেখবেন। কম্পিউটারের স্মৃতি আছে, এটা কাটা। বুদ্ধির ব্যাপারটা আমি বুঝতেছি না, এটা কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে রাখলাম। এটা ধরেন বুঝতেছি না, এই যে আমি পড়াইতেছি, ধরেন আপনি পরীক্ষার হলে 75টা কোশ্চেন আছে, আপনি 60টার উত্তর দিয়ে দিচ্ছেন, 15টা পারেন না, তার মধ্যে একটা এটা। তা আপনি এখন এটা রেখে আসবেন? আমরা নর্মালি কোশ্চেনের উত্তর দিই কিভাবে?
এটা পড়ি, এটার উত্তর দিই, এটা পড়ি, এটার উত্তর খুঁজি, এইভাবে। তো যখন না পারবেন, আপনার হাতে 10 মিনিট টাইম আছে, 15টা কোশ্চেন আছে, আপনি এই কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করেন, এই যে প্রসেস অফ ইলিমিনেশন প্রয়োগ করেন, অ্যানালাইসিস করেন, এটার সাথে এটা তুলনা করেন। তো তাহলে ইলিমিনেশন কি? আমি ধরেন এক থেকে উত্তর খুঁজতেছি, এটা খুঁজতেছি, আচ্ছা স্মৃতি আছে কোনগুলো, এটা আগে দেখি, স্মৃতি আছে, এটা কাটা, এটা কি আমি জানি না, এটা কোশ্চেন পদক দিয়ে রাখলাম। কম্পিউটার দীর্ঘ সময় কাজ করতে পারে, হ্যাঁ এটা আমি জানি, এটা করতে পারে, সুতরাং এটাও কাটা। তারপর নির্ভুল ভাবে কাজ করে, কম্পিউটারে ভুল হয় না, এটাও কাটা। তাহলে এই যে কনফিউশন ছিল যেটা নিয়ে, সেটা আর কনফিউশন রইলো না, যেহেতু তিনটা আমি কাটতে পারছি, সুতরাং সঠিক উত্তর এটা দিয়ে দিবেন চোখ বন্ধ করে। এইভাবে কাজ করবেন, প্রসেস অফ এলিমিনেশন দিয়ে দেখবেন যে 2-3টা কোশ্চেনের উত্তর দিতে পারছেন। তাহলে দেখা যাবে কি, আপনার যে বন্ধুটা 60 পাইতেছে, আপনিও 60 পাইতেন, কিন্তু এই একটু এদিক সেদিক চিন্তা ভাবনার কারণে আপনি পাইলেন 62। তার মানে আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করে পরীক্ষার হলে আপনার বুদ্ধি যতগুলা আছে, যত মাথায় বুদ্ধি আছে, সবগুলাই অ্যানালাইসিস করে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে হবে, লাস্ট বিন্দু পর্যন্ত রক্ত দেয়া আপনার এখানে টিকে থাকতে হবে। হতাশ হওয়া যাবে না, কোশ্চেন যা মনে হয় তাই হোক, চেষ্টা করে যেতে হবে, আন্দাজে দেওয়া যাবে না। একটা হলো জেনে দিতে হবে, নলেজ থেকে দিতে হবে। আর একটা হলো আর একটা হলো আর একটা হলো আপনার দিতে হবে কি, কিভাবে দিতে হবে বলেন? এটা নলেজ দিয়ে দিতে হবে, আর একটা দিতে হবে অ্যানালাইসিস পাওয়ার দিয়ে। এই সুমনা বলছে অনেক সময় ভুল দেওয়া থাকে, ভুল দেওয়া থাকলে বাদ দিয়ে দিবেন। আর ভুলটা যদি শুট করে দিয়েও দেন, তাহলে নাম্বার যোগ হওয়ার কথা, পিএসসি পরীক্ষা হলে, বিসিএস হলে দিয়ে দেয়, বিসিএস কোনো কোশ্চেন ভুল করলে সে নাম্বার দিয়ে দেয়। কম্পিউটারের কাজের গতি কিসে প্রকাশ করা হয়? কম্পিউটারের কাজের গতি এখন কিসে প্রকাশ করা হয়? কম্পিউটারের কাজের গতি এখন ন্যানো সেকেন্ডে প্রকাশ করা হয়, ন্যানো সেকেন্ডে। এবার কম্পিউটারের ইতিহাস পড়বো, অর্থাৎ এই যে কম্পিউটারের ইতিহাস অলরেডি আমার পড়া শেষ, কম্পিউটার কেন দরকার হলো, কিভাবে দরকার হলো, কিন্তু এই কম্পিউটার যখন আবিষ্কার হইলো সেটা কিভাবে আসলো, এটা পড়বো। এগুলো একটু জাস্ট মানে মাথার মধ্যে দেওয়ার জন্য, এটা এত ইম্পর্টেন্ট কিছু না, ইতিহাস না পড়লেও সমস্যা নাই। দেখেন এই যে কম্পিউটারের আবিষ্কারের সংশ্লিষ্ট ব্যক্তি, কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। আচ্ছা কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, তাহলে আমি একটা ছবি আঁকাই, এই ছবিটা আপনারা একটু দেখবেন, একটা দুইটা ছবি আঁকাবো আমি, তার মধ্যে একটা ছবি কম্পিউটারের সংগঠনে, আর একটা ছবি হচ্ছে এই ব্যাবেজের কম্পিউটার। এই ব্যাবেজ ভাই বললো যে আমি একটা যন্ত্র বানাবো, যেটার মধ্যে এরকম একটা ইনপুট ডিভাইস দেব, সেটা কম্পিউটারের মধ্যে ডাটা ঢুকাবে, এই কম্পিউটারের মধ্যে থাকবে হলো এখানে প্রসেস করার একটা যন্ত্র থাকবে, মানে সিপিইউ, প্রসেস, ধরেন এটা সিপিইউ থাকবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এ কম্পিউটারটা বা এই যন্ত্রটা, তার নাম তখন কম্পিউটার দেয় নাই, সে আউটপুটে এই প্রসেস করা রেজাল্ট পাবলিশ করবে। হ্যাঁ, আউটপুটে কি করবে, রেজাল্ট পাবলিশ করবে, আর যদি দরকার হয় তাহলে সে মেমোরির মধ্যে কিছু তথ্য সেভ করবে। সেভ এটা, এই বিজ্ঞানী চার্লস ব্যাবেজ উনি শুধুমাত্র এই ধারণাটা দিছে, এই ধারণাটা দিছে যে এমন একটা যন্ত্র বানাবো বা বানানো যাইতে পারে যে যন্ত্রটা এরকম। আর এই ধারণা দেওয়ার কারণে তাকে বলা হয় কম্পিউটারের জনক, কারণ হচ্ছে সে কম্পিউটার আবিষ্কার করে যেতে পারে নাই, সে কম্পিউটার আবিষ্কারের ধারণাটা দিয়ে গেছে, আইডিয়াটা দিয়ে গেছে। এবং সবসময় বলা হয় অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, মানে আইডিয়া হলো দুনিয়ার সবচেয়ে দামি জিনিস, এটা ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিতে পারে, এবং সেটা দিছে, এই জন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়। আমরা যদি বাস্তব উদাহরণ দেখি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি দেশটার কি করছে বলেন, স্বাধীনতার জন্য ফার্স্ট চিন্তা করছে যে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব, এবং বাংলাদেশ স্বাধীন হওয়া উচিত, এবং বাংলাদেশকে স্বাধীন করতে হবে। উনি এটার জন্য কাজ করছে, সংগ্রাম করছে, কথা বলছে, দেশের 25শে মার্চ রাতে দেশের স্বাধীনতা ঘোষণাও করছে। কিন্তু উনি কি দেশে থেকে সংগঠন করতে পারছে? তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, তারপরে সৈয়দ নজরুল ইসলাম, তারপরে ওনারা যারা ছিল, কামারুজ্জামান, ওনারা যেরকম মাঠে থেকে মুক্তিযোদ্ধাদের সাথে কাজ করছে, মুক্তিযোদ্ধারা যেরকম গুলি করছে, মারছে, ধরছে, ওগুলা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করার সুযোগ পাইছে? ওনাকে তো রাতেই জেলে ধরে নিয়ে পাকিস্তানের জেলখানে বন্দি করে রেখে দিয়েছে, উনি তো আর এইসব করতে পারে না, উনি তো এই 9 মাস যুদ্ধের কোনো খবরও জানে না, উনি জেলের মধ্যেই পড়ে আছে, তার সাথে কেউ যোগাযোগও করতে পারে না। তারপরেও সে জাতির জনক কেন বলেন তো?
কারণ উনি সর্বপ্রথম এই স্বপ্নটা দেখছে, উনি এটার ভিত্তি প্রস্তর স্থাপন করে দিয়ে গেছে, উনি এদেরকে আদেশ দিয়ে গেছে তোমরা এইভাবে কাজ করো। যদি উনি এটা না দিত, এর আগে কেউ দেয় নাই, বাংলাদেশ স্বাধীন হয় নাই। সোহরাওয়ার্দী আহমেদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল, ইয়া কি বলে, একে ফজলুল হক ছিল, মৌলানা ভাসানী ছিল, তারাও পলিটিক্স করছে, তারাও ভালো ভালো আওয়ামী লীগের জনক, তারাও আওয়ামী লীগ নিয়ে অনেক কাজ করছে, আওয়ামী লীগ পাকিস্তানের সাথে অনেক কিছু তারা নেগোসিয়েশন করছে, কিন্তু কেউ কখনো ওনার মতো চিন্তা করে নাই যে বাংলাদেশকে স্বাধীন করা সম্ভব, স্বাধীন হওয়া উচিত, স্বাধীন করতে হবে। তাহলে এইটার কারণে কিন্তু ওনাকে জনক বলা হইতেছে। তো এই সিমিলারলি ব্যাবেজরেও এই জন্য কম্পিউটারের জনক বলা হয়। যেহেতু এখানে আসছি, আর একটা ছবি আমি আঁকায় দিই, সেই ছবিটা একটু আপনারা মনে রাখেন। এটা এরকম দেখা যায় কেন, এই নীলটা দূর করবো কিভাবে, এদিকে না কোন দিকে? আচ্ছা, আর একটা ছবি আঁকাবো হলো এই সিপিইউ এর, এই সিপিইউ, এটা হলো সিপিইউ, এটার মধ্যে তিনটা অংশ থাকে, এটা শুধু মনে রাখবেন, ছবিটা একটু মনে রাখেন। এটা হলো সিইউ, কন্ট্রোল ইউনিট, আর এটা হলো এমইউ, মানে মেমোরি ইউনিট, আর এটা হলো এএলইউ, এএলইউ, তাই না? আলু, এটা আলু, আর এটা হলো কু, আর এটা হলো মু, এইগুলোই মনে রাখেন। তারপরে এই খালি ছবিটা মনে রাখেন, আপনাকে আমি পড়াবো পরে। আচ্ছা, আলু, কু আর মু। এই আলু মানে হচ্ছে এ আর আই টি এইচ, অ্যারিথমেটিক, যদি লাগে পড়াবো, অ্যারিথমেটিক লজিক, এই লজিক ইউনিট। আচ্ছা, সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট, এটা হচ্ছে CONTROL, কন্ট্রোল ইউনিট। আর এমইউ হচ্ছে মেমোরি ইউনিট, মেমোরি ইউনিট। এইটা পুরোটার নাম হলো সিপিইউ। সিপিইউ এর মধ্যে এরকম দেখা যায়, এরকম তিনটা অংশ থাকে। আর এই মেমোরি ইউনিট মানে সিপিইউ এর মধ্যে যে মেমোরি গুলো থাকে, সেগুলোকে বলা হয় রেজিস্টার। এটা থাকলো, এটা আমাদের দরকার হলে আমরা পড়বো, কিন্তু আমরা এখন সামনে যাই। হ্যাঁ, তাহলে কম্পিউটারের জনক কেন তাকে বলা হয় সেটা তো বুঝতে পারছেন। আধুনিক কম্পিউটার জনক মানে বর্তমান যে কম্পিউটার দেখি সেটা বানাইছে ভন নিউম্যান। কম্পিউটার আবিষ্কার করছে হাওয়ার্ড আইকেন। মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছে এইচ এডওয়ার্ড রবার্ট। মিনি কম্পিউটার আবিষ্কার করছে কেনেথ এইচ ওয়েলসন। এগুলো হলো জাস্ট ইয়া পড়া। প্রথম প্রোগ্রাম বানাইছে হলো কি বলেন, লেডি আগাস্টা প্রথম প্রোগ্রাম বানাইছে। প্রথম অ্যাবাকাস হলো গণনা যন্ত্র। আচ্ছা, আপনাদেরকে একটা কোয়েশ্চেন করা হয় যে প্রথম কম্পিউটারের নাম কি, প্রথম কম্পিউটার কোনটা? এটা বললে আমি একজন একটা ক্লাসে বললাম, একজন আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে স্যার প্রথম ক্লাস মানে কম্পিউটার কোনটা, আমি তাকে বললাম যে এবিসি কম্পিউটার। সে মানে উল্টাপাল্টা রেসপন্স শুরু করে দিল, না স্যার এটা তো এনিয়ে খাওয়ার কথা, হ্যান ত্যান। এখন আপনাদের কাছে ইন্টারনেট আছে, আপনাদের কাছে দুনিয়া সব খোলা আছে, আপনারা একটু সার্চ দিয়ে দেখেন প্রথম কম্পিউটার কোনটা। এটা যদি আমাকে কেউ সরাসরি কোশ্চেন করে, আমি তাকে বলবো এবিসি কম্পিউটার, সব ব্রেরি কম্পিউটার, এবিসি কম্পিউটার। এইটা আবিষ্কার হয়েছিল 1942 সালে। এটা আবিষ্কার হয়েছে 1942 সালে, এটা যদিও কাজ করতে পারে নাই। মার্ক ওয়ান আবিষ্কার হয়েছে 1944 সালে। আর এনিয়াক কম্পিউটার আবিষ্কার হয়েছে, এই জন্য আমরা পড়বো, এনিয়াক কম্পিউটার আবিষ্কার হয়েছে 45 সালে। তো আমি বলছি যে প্রথম কম্পিউটার এবিসি কম্পিউটার, স্টুডেন্ট গেছে খেপে। এগুলো একটু জেনে শুনে দেখে নেই যে অ্যানিয়াক কম্পিউটার। অ্যানিয়াক, অ্যানিয়াক মানে হচ্ছে, এটা মানে হচ্ছে ইলেকট্রনিক, ILECTRONIC, ইলেকট্রনিক নিউমেরিক, NUMERIC, নিউমেরিক ইন্টিগ্রেশন, INTRI, ইন্টিগ্রেশন, অটোমেটিক কম্পিউটার। ইয়েতে হলো অটো কম্পিউটার, সবসময় এসি মানে হলো অটো, সিতে হলো কম্পিউটার। এনিয়া, ইউনিভ্যাক মানে হলো ইউনিভার্সাল, এইটুকুর মানে হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। ঠিক আছে, প্রথম বাণিজ্যিক কম্পিউটার ইউনিভ্যাক ওয়ান, প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার এনিয়াক, যেটা প্রথম এটা কাজে লাগাইছে। প্রথম ইলেকট্রনিক্স কম্পিউটার
ইউনিভ্যাক 1 প্রথম সুপার কম্পিউটার সিডিসি 600, এগুলো মুখস্থ নির্ভর পড়া, এগুলো আপনারা পড়ে নেবেন, পড়ার মজা পরে পাবেন। চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার বি 3500 আর 2500, চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার আইবিএম 360, মাইক্রো প্রসেসর দিয়ে প্রথম বানাইছে হলো অল্টেয়ার 800। দাও, নাস্তা থাকলে নাস্তাও দাও, ক্ষুধা লাগছে, দুপুরবেলা খাওয়ার সময় বেশি। কম্পিউটারের আদি পর্ব বাংলাদেশে কম্পিউটার 1964 সালে পরমাণু কেন্দ্রে সর্বপ্রথম স্থাপন করছে আইবিএম 1620 সম্ভবত, যদি আমি ভুল না করি। তো এই কম্পিউটারটা বাংলাদেশে 1964 সালে তো পাকিস্তান ছিল, বাংলাদেশে কেন স্থাপন হলো, এটা একটু চিন্তার বিষয়। এটা আমরা শুনছি, আমাদের টিচাররা এটা বলতো, আমি জানি না এটার সত্যতা, আমি যাচাই করতে পারি নাই। যে ওই টাইমে কম্পিউটার যারা চালাইতো, তখন কম্পিউটার চালাইতে হলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হইতে হতো, কম্পিউটার প্রোগ্রাম করতে হতো। এই প্রোগ্রাম করার মতো লোক একমাত্র পূর্ব পাকিস্তানে একজন ছিল। ওনাকে বলা হয়েছিল পশ্চিম পাকিস্তানে গিয়ে কাজ করতে, উনি যায় নাই, উনি বলছে আমি বাংলাদেশে যাবো না। পরে কম্পিউটার বাধ্য হয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশে হচ্ছে প্রথম প্রযুক্তি বিভাগ চালু হয় কম্পিউটার, মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসি যে ডিপার্টমেন্টটা, সেটা প্রথম চালু হয়েছে 1984 সালে বুয়েটে। হ্যাঁ, বাংলাদেশে প্রথম কম্পিউটার কাউন্সিল, এগুলো একটু আগায় যায়। প্রথম কম্পিউটার মাসিক পত্রিকার নাম হলো কম্পিউটার জগৎ। ইন্টারনেট চালু হয়েছে বাংলাদেশে 1996 সালে। প্রথম নিউজ ভিত্তিক হলো বিডি নিউজ 24, না শুধু বিডি নিউজ। এরপর এই যে এখন দেখেন, বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা, এটা উত্তর দেন আপনারা। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা? এই পড়াটা ইতিহাস নিয়ে পড়া একটুখানি খারাপ লাগবে, কিছুক্ষণ পরে কম্পিউটারের ভিতরে ঢুকলে ভালো লাগবে। এটা এনিয়াক 1, এখানে যা উত্তর আছে তার মধ্যে এনিয়াক হবে। বাণিজ্যিক ভিত্তিতে প্রথম কোন কম্পিউটার বানানো হয়েছে? বাণিজ্যিক ভিত্তিতে ইউনিভ্যাক। ঠিক আছে। ইলেকট্রনিক যুগের সূত্র হয় কোথা থেকে, এটা আমরা কিছুক্ষণ পরে এটা আমরা জানতে পারবো। ইলেকট্রনিক যুগের শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কার থেকে, তাই না? এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে জানতে পারবো মূল কম্পিউটারের মূল মেমোরি কি দিয়ে তৈরি হয়, কম্পিউটারের মূল মেমোরি কি দিয়ে তৈরি হয় সেটাও আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এগুলো সব সিলিকন দিয়ে তৈরি হয়। আধুনিক কম্পিউটার দ্রুত গতির মূলে কি আছে? আধুনিক কম্পিউটার দ্রুত গতির মূলে আছে হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। এই যে মাইক্রো প্রসেসর 1971 সালে আবিষ্কার হয়েছে, যখন আমরা যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন মাইক্রো প্রসেসর তারা আবিষ্কার করে ফেলছে। ডিজিটাল এবং অ্যানালগ কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে হাইব্রিড কম্পিউটার। কম্পিউটার সমূহ। এই স্পিকারটা একটু অফ করেন তো।
মনে করেন। হ্যাঁ সরি, এই যে একটা আমি একটু মোবাইলে একটা মেসেজ চেক করতেছিলাম, আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ ছিল। তো ঠিক আছে, আমরা যেটা পড়তেছিলাম যে কম্পিউটারের সংগঠন, এখন এই যে এইটা 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 হচ্ছে আমার মেইনলি বিষয়, যে কম্পিউটার যখন আমি এখানে যেটা আঁকাইলাম, এই যে এই প্রথম যেটা ছবিটা আঁকালাম, সেটা একটু দেখেন। এই যে কম্পিউটারের মেইন সংগঠন মানে একবারে যদি যদি আপনি কম্পিউটারের মানে ব্যাকবোন বলেন, হার্ট বলেন, তাহলে সেটা হলো এইটা। তাহলে এই জায়গায় যে কম্পিউটার মেইনলি তৈরি হয় দুইটা জিনিস দিয়ে, একটা হলো হার্ডওয়্যার, একটা হলো হার্ডওয়্যার, একটা হলো হার্ডওয়্যার, আর হলো সফটওয়্যার। তাহলে এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার জিনিসটা কি? হার্ডওয়্যার মানে হচ্ছে যে কম্পিউটারের যে পার্ট গুলো আমরা বাইরে থেকে ধরতে পারি, দেখতে পারি, এই যে কম্পিউটারের মনিটর, এই যে কম্পিউটারের সিপিইউ, কম্পিউটারের কিবোর্ড, কম্পিউটারের মাউস, এই ধরনের যত ধরনের যন্ত্রপাতি আমরা বাইরে থেকে ধরতে পারি, ছুঁইতে পারি, সেগুলোর নাম হচ্ছে হার্ডওয়্যার। আর যেটা আমরা যেটা আমরা আপনার কম্পিউটারে হার্ডওয়্যার চালানোর জন্য ভিতরে যে জিনিসটা আমরা সফটওয়্যার ইনস্টল করি বা কিছু ইনস্টল করি, সেটা হলো কম্পিউটারের সফটওয়্যার। আমরা যদি আমাদের বডির সাথে, আমাদের মানুষের সাথে তুলনা করি, তাহলে দেখেন মানুষ যখন আমরা যখন ইয়া করি, কি যেন বলে, চা খেলাম, ঠিক আছে, আমরা যখন মারা যাই, ঠিক আছে, আমরা যখন মারা যাই তখন আমাদের বডি পড়ে রাখে, আত্মাটা চলে যায়। তো এই বডিটা হলো হার্ডওয়্যার, আর যেটা আত্মা সেটা হলো সফটওয়্যার। বাস্তব কথা যদি উদাহরণ দিই, এই সফটওয়্যারের কাজ হচ্ছে কি? সফটওয়্যারের কাজ হচ্ছে হার্ডওয়্যার গুলাকে অ্যাক্টিভ করা, যন্ত্র সংযোজন করা। যেমন এই যে আমরা যখন মরে মানে বেঁচে আছি, আমরা এখন হাত পা নাড়াইতেছি, কথা বলতে পারতেছি, চিন্তা করতে পারতেছি, দেখতে পারতেছি, শুনতে পারতেছি। মারা যাওয়ার পরে যখন প্রাণ পাখি চলে যায় তখন কিন্তু এই হার্ডওয়্যার পড়ে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। এখানে সেটাই বলা আছে, কম্পিউটার কাজের উপযোগী করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সঠিকভাবে স্থাপন করতে হয়, এবং যন্ত্রাংশগুলো সঠিকভাবে স্থাপন করার পরে পারস্পরিক সংযোগ স্থাপন করার জন্য কম্পিউটারের সংগঠন বলা হয়। এবং এই কম্পিউটারের সংগঠন যে সংযোগের স্থাপনের কাজ করে, এটা করে হচ্ছে সফটওয়্যার। তো আমরা একটু সামনে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। কম্পিউটারের হার্ডওয়্যার কোনগুলা সেগুলো এখানে বলা আছে, যেগুলো লোহা লক্কর ধরতে পারি, ছুঁইতে পারি, সমষ্টিগত জিনিস, এগুলোকে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই হার্ডওয়্যার প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখেন আমি যে দুইটা ছবি আঁকাইছিলাম ওটার মধ্যে ছিল না কম্পিউটারের ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, তারপরে হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট আবার তিন ভাগে ভাগ করছে, গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট, রেজিস্টার বা মেমোরি। আমার যদি এই ছবিটা দেখেন, এখানে এই ছবির মধ্যে এগুলাই তো আছে, ওই কয়টা জিনিসই আছে, এই কয়টা জিনিসই আছে। হ্যাঁ, তাহলে আমরা আর একটু সামনে যাই, এরপরে কি বলছি দেখেন, কম্পিউটারের সাংগঠনিক অংশ নয় কোনটি? এটার উত্তর দেন আপনারা। কম্পিউটারের সাংগঠনিক মানে ওই দুইটা ছবির কথা চিন্তা করেন, আপনাদেরকে বলছিলাম যে এই দুইটা ছবি আপনারা মাথার মধ্যে নিয়ে রাখেন, এই দুইটা ছবি আপনাদের কাজে লাগবে। দেখেন ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসিং সব ছিল, কিন্তু রিপেয়ারিং ইউনিট নামের কোনো ইউনিট ছিল না। ঠিক আছে, কম্পিউটারের প্রধান দুইটি অঙ্গ, দুইটি প্রধান অঙ্গ কি? প্রধান প্রধান দুইটি অঙ্গ কি? কম্পিউটারের প্রধান দুইটি অঙ্গ কি? যত ধরনের জিনিস আপনি যাই করেন না কেন, ওগুলো আইদার আপনি হার্ডওয়্যারের মধ্যে রাখতে পারবেন, নাইদার আপনি সফটওয়্যারের মধ্যে রাখতে পারবেন। এই সবসময় এই স্লাইড গুলো আর পেজ নাম্বার দিবেন, ঠিক আছে? পেজ নাম্বার না দিলে কিন্তু বোঝা যায় না আমি কত নাম্বার স্লাইডে আছি। কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইস গুলাকে কি বলা হয়? কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইস গুলাকে কি বলা হয়? এগুলো হচ্ছে হার্ডওয়্যার বলা হয়, এটা হার্ডওয়্যার, এটা উপরে উঠে গেছে, হার্ডওয়্যার বলা হয়। এরপরে দেখেন সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিটটা কি? কম্পিউটারের সিস্টেম ইউনিট এমন একটা কনসোল বা ধারক, সেটা কি কম্পিউটার যত ধরনের প্রসেসিং কাজগুলা করা হয়, অর্থাৎ সিস্টেম ইউনিটকে প্রসেসিং ইউনিটও বলা হয়, সংক্ষেপে সিপিইউ বলা যায়। সিপিইউ বলা যায়। আমরা একটু সামনে আগাই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন
কম্পিউটারের সিস্টেম ইউনিটের কতগুলো অংশ থাকে, সিপিইউ থাকে, মাইক্রোপ্রসেসর থাকে, মাদারবোর্ড থাকে, সাপ্লাই পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে। অর্থাৎ এই যে সিপিইউ, এই যে বড় একটা বাক্স যে থাকে, এটার মধ্যে কি কি থাকে এটা আমরা বলতেছি। কি কি থাকে দেখেন, এটার মধ্যে পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার কর্ড লাগানো থাকে। তো এখানে একটা পাওয়ার সাপ্লায়ার থাকে সবার উপরে, যেখানে আপনি পাওয়ারটা লাগানো থাকে, একটা 3 পিন পিন লাগানো থাকে, এটা হলো পাওয়ার কর্ড থাকে। এরপরে এই যে কম্পিউটারের মধ্যে মাইক্রো প্রসেসর থাকে, তারপরে হার্ড ডিস্ক থাকে, তারপরে আপনার কি থাকে, র্যাম থাকে, আরো যে যন্ত্রপাতি গুলো আছে সেগুলোকে বসানোর জন্য একটা মেইন বোর্ড থাকে। নাহলে আপনার তার তার দিয়ে এরকম জোড়া 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 লাগানো লাগবে, সেটা খুবই মানে জঙ্গলে এবং খুব টাফ ডিফিকাল্ট একটা কাজ হতো আগে, এটা করা হতো। সেই যে সেই যে এই জিনিসগুলোকে যে যন্ত্রের মধ্যে ধরায় রাখে, সেটার নাম হলো মাদার বোর্ড। সেটার নাম হচ্ছে মাদার বোর্ড। এই সিপিইউ আর মাইক্রোপ্রসেসর আসলে একই, এটা বারবার লেখার দরকার নেই। পুরো যন্ত্রটাকে সিপিইউ বলে। অনেক জায়গায় মাইক্রোপ্রসেসর আর সিপিইউ একই জিনিস, এটা আলাদা কোনো জিনিস না, সবগুলা মিলা এই সিপিইউ কাজ করে। এটা চারটা এভাবে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারফেস। আচ্ছা দেখেন, এটা আমরা যদি বুঝতে পারি যে ইন্টারফেস কি জিনিস, আমরা যদি একটা কম্পিউটারের যদি ধরেন আমি একটা প্রিন্টার কিনে নিয়ে আসলাম বাজার থেকে, ক্যানন প্রিন্টার, অ্যাপসন প্রিন্টার, কোন একটা প্রিন্টার। সেই প্রিন্টারটা সেই প্রিন্টারটা যদি আমি কাজে লাগাইতে চাই, আমি যদি কাজে লাগাইতে চাই, তাহলে আমি প্রিন্টার কম্পিউটারে লাগাই দিলে কি সেটা কাজে লাগবে, নাকি সেটার মধ্যে কোনো একটা কিছু সফটওয়্যার টফটওয়্যার দিতে হবে? অবশ্যই একটা সফটওয়্যার দিতে হবে। তো এই কম্পিউটারের মধ্যে যে কোনো কাজ যখন করেন, এটা ডিভাইস যখন দেন, তখন কম্পিউটারের সাথে সেটা ইন্টারফেস বা ড্রাইভার সফটওয়্যার বলে এটা কাজ করতে হয়। তো কম্পিউটারকে আমরা বিভিন্ন কাজে যখন ইউজ করব, সেরকম অনেক কাজের জন্য অনেক কিছু দরকার হয়। যেমন কম্পিউটার আগে এগুলো দরকার হতো। কম্পিউটারে যদি আপনি গান শুনতে চাইতেন, আগে সাউন্ড কার্ড লাগাইতে হতো, তারপরে ভিডিও কার্ড লাগাইতে হতো, তাই না? তারপরে ইন্টারনেট লাগানোর জন্য ইন্টারনেট এনআইসি বা কি বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, বা এনআইসি লাগাইতে হবে। এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাইতে হবে। সিতে কার্ড, এই কার্ড লাগাইতে হবে। সেটা এখনো লাগাইতে হয় না বর্তমান যুগে। এই ম্যাক্সিমাম কার্ড গুলা এই এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড গুলা মাদার বোর্ডের মধ্যে বিল্ট ইন দেওয়া থাকে। মানে মাদার বোর্ডের মধ্যে বিল্ট ইন দেওয়া থাকে, আমরা ইউজ করতে পারি। কিন্তু এখনো দেখেন, আপনি যদি আপনি যদি টেলিভিশন দেখতে চান, কম্পিউটারে টিভি দেখা যায় না, একসময় খুব জনপ্রিয় ছিল, টিভি কার্ড বলতো। টিভি কার্ড বলতো যখন মানুষের কিন্তু টাকা পয়সা কম ছিল, তখন মানুষ কম্পিউটারকে টিভি হিসেবে ইউজ করতো। এখন মানুষ একই সাথে কম্পিউটার, মোবাইল, টিভি সব কিনতে পারে, তো এগুলোর আর দরকার হয় না। আর কম্পিউটারের মেমোরি, অনেকগুলো মেমোরি আছে। হার্ড ডিস্ক, তারপরে হার্ড ডিস্ক তারপরে হার্ড ডিস্ক, সিডি রম, ডিভিডি রম, পেন ড্রাইভ, এগুলো হচ্ছে কম্পিউটারের মেমোরি ইউনিট। আর এই মেমোরি আরেকটা আছে মেইন মেমোরি, যেটা কম্পিউটারের ভিতরে থাকে, সেটা র্যাম রম বলে। এগুলো নিয়ে ডিটেলস পড়া হবে কিছুক্ষণ পরেই। এরপরে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে নিয়ে আমরা আলোচনা করতেছি, যেটা দ্বিতীয় নাম্বার ছবি। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট হলো সিপিইউ। এটা অবশ্য কম্পিউটারের সিপিইউ বলতে কম্পিউটারের মধ্যে আছে, এটা এগুলো আমরা বাদ দিই। মাইক্রো প্রসেসরকে বোঝানো হয়েছে, যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে। আমরা এই সিপিইউ কে 3 ভাগে ভাগ করে, এটা একটু দেখি। দেখেন, এটা যদি আমরা পড়াশোনা করি, এটা হলো সেই সিপিইউ, এটা 3টা ভাগে ভাগ করে। দেখেন, এই সিপিইউ, এই পুরো এটা হলো মানুষের ব্রেনের মতো, এটা হলো কম্পিউটারের ব্রেন। এটা হলো কম্পিউটারের কি, ব্রেন। এটা কম্পিউটারের ব্রেন। আমার আপনার ব্রেন আছে, যে এরকম কম্পিউটারের ব্রেন আছে। মানুষের মস্তিষ্কের মধ্যে একটা অংশ আছে, যে অংশটা মানুষের কি করে বলেন তো, মস্তিষ্ককে কন্ট্রোল করে, মানে ব্রেনের ব্রেন। এই অংশকে কি বলা হয়, ব্রেনের ব্রেন। সেই অংশটার নাম আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। সেটা হলো সেরেব্রাম বলে, মস্তিষ্কের সবচেয়ে বড় পার্ট। মস্তিষ্কের সকল কার্যক্রম সে কন্ট্রোল করে। তো এই সিপিইউ যদি কম্পিউটারের ব্রেন হয়, এই কন্ট্রোল ইউনিট হলো সিপিইউ এর ব্রেন। এই কন্ট্রোল ইউনিট কি, সিপিইউ এর ব্রেন। কম্পিউটার আমি আগেই বলছি, এটা প্রসেসিং ইউনিট। এর মধ্যে কোনো একটা ডাটা ইনপুট দিতে হবে, কম্পিউটারকে কোনো একটা ডাটা ইনপুট দিতে হবে, মানে কিছু একটা দিতে হবে। তারপরে কম্পিউটার সেটা আউটপুটে আমাদের একটা রেজাল্ট বের করে দিবে, তাই না? তো এই যে ইনপুট ডাটা যখন দেওয়া হয়, এই কন্ট্রোল ইউনিট সেগুলা কন্ট্রোল করে। কন্ট্রোল ইউনিট ডাটাটা নেয়, দিয়ে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে বলে যে তুমি যোগ বিয়োগ গুণন ভাগ কিছু একটা করো, করে ফলাফলটা বের করো।
কম্পিউটারে এ ফলাফল বের করে কন্ট্রোল ইউনিটকে বলে আমি ফলাফল বের করছি, তখন কন্ট্রোল ইউনিট বলে তুমি এটাকে বাইরে পাঠিয়ে দাও, মানে হচ্ছে আউটপুটে দিয়ে দাও, অথবা বলে সেভ করে দাও, মেমোরি ইউনিটকে বলে সেভ করে দাও, সে মেমোরি ইউনিট সেভ রাখে। আবার যদি কোনো কেউ ডাটা মেমোরি ইউনিটের দরকার হয়, এই কন্ট্রোল ইউনিট এগুলো মানে এই যাবতীয় কাজ, এই সিপিইউ এর মধ্যে যাবতীয় কাজ যেটা কন্ট্রোল করে সেটা হলো কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট সে সকল ধরনের যোগ বিয়োগ গুণন ভাগ সে কাজগুলা করে। আর মেমোরি বা রেজিস্টার সেগুলো কম্পিউটারের সিপিইউ এর মধ্যে আমরা যে ডাটাগুলো প্রসেস করি সেগুলো অন্তর্বর্তীকালীন ডাটাগুলা সেভ করে রাখে। আচ্ছা, মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর মাইক্রো প্রসেসর হচ্ছে এখন কম্পিউটারের হার্ট। এটা হচ্ছে এটা হচ্ছে কম্পিউটারের বর্তমান কম্পিউটারের হার্ট হচ্ছে মাইক্রো প্রসেসর, হৃৎপিণ্ড মানে মাথা। ওটা ছাড়া কোনো কাজই হয় না। মাইক্রো প্রসেসর কি শোনা, এটা এই ধরনের একটা ছোট্ট একটা চিপ। এটা হলো সিলিকন দিয়ে তৈরি করা হয়, সিলিকন দিয়ে তৈরি করা হয়। এইটার মধ্যে যখন দেখেন প্রথম 1948 সালে যখন প্রথম ট্রানজিস্টর আবিষ্কার করা হয়। ট্রানজিস্টর একটা হলো ইলেকট্রনিক ডিভাইস যেটা দিয়ে অ্যাম্পলিফাই 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 এমপিএলআই এফ ওয়াই অ্যাম্পলিফাই আর হচ্ছে সুইচ, এই দুইটার কাজ হিসেবে ট্রানজিস্টর কাজ করে। এসডব্লিউআই টিসিএইচ সুইচ এই দুইটার কাজ করে। এই ট্রানজিস্টরটা হচ্ছে যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের মেইন ভিত্তি। আগে এগুলা ট্রানজিস্টর একটা করে জোড়া লাগায় 1 লাখ 2 লাখ ট্রানজিস্টর একসাথে জোড়া লাগায় একটা একটা সিপিইউ বা একটা কম্পিউটার বা একটা জিনিস তৈরি করা হতো। কিন্তু এখন সেটা করা হয় না। এখন কি করা হয়, সবগুলো ট্রানজিস্টরকে এই 1 লাখ 1 কোটি ট্রানজিস্টর একটা প্রসেসরের মধ্যে তৈরি করা হয়। এই যে সমন্বিত যে একটা সার্কিটের মধ্যে তৈরি করা হইলো, এটা হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বলে। যখন আইসিটা অনেক পাওয়ারফুল, ধরেন 5-7টা আইসি, একটা আইসির মধ্যে যদি এরকম 5-7টা আইসি ঢুকানো হয়, এই 5-7টা আইসি মানে পাওয়ারফুল আইসি, এই আইসি কে বলা হয় মাইক্রো প্রসেসর। কি বলা হয়, মাইক্রো প্রসেসর। এটা হলো মাইক্রোর সাইন আর হলো প্রসেসর, মাইক্রো প্রসেসর। আসলে একটা মাইক্রো প্রসেসর তৈরি করা হয়, একটা মাইক্রো প্রসেসরের মধ্যে ধরেন 1 কোটি 2 কোটি 5 কোটি ট্রানজিস্টর থাকে, মানে অনেকগুলা 10-15 হাজার 1 লাখ ট্রানজিস্টর ইউজ করে একটা আইসি বানানো হয়। আর একটা অনেকগুলো আইসি মিলা তৈরি করা হয় একটা মাইক্রো প্রসেসর। পুরা জিনিসটার কাজ হচ্ছে ইলেকট্রনিক ডাটা প্রসেস করা, এই অ্যারিথমেটিক লজিক ইউনিট যোগ বিয়োগ গুণন ভাগ এগুলা করা। এবং মাইক্রো প্রসেসরের গতি নিয়ন্ত্রণ করা হয় হার্স দিয়ে। হার্স আপনারা জেনারেল সায়েন্সে যদি পড়ে থাকেন তাহলে পড়তে পারবেন। মাদার বোর্ড নিয়ে আমি অলরেডি কথা বলছি, সকল ডাটা এক জায়গায় রাখা হয় সেটাকে মাদার বোর্ড বলে। এই দেখেন, এই যে এটা একটু পড়ি দেখেন, একটি যন্ত্রাংশ, আচ্ছা নিচের কোন যন্ত্রাংশটি কম্পিউটার তৈরি করার জন্য অবশ্যই লাগবে, নিচের কোন যন্ত্রাংশটি কম্পিউটার তৈরি করার জন্য অবশ্যই লাগবে। দেখেন, আপনি যদি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনার যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটার কি সিডি রম আছে? বলেন, আমরা যে কম্পিউটার তৈরি করি আমাদের বাসায় আছে, সিডি রম আছে? নাই কিন্তু। ফ্লপি ডিস্ক বহুত আগে বন্ধ হয়ে গেছে, আমরা ইউজ করি না, আমাদের ইউজ করার কোনো প্রয়োজন হয় না। প্রিন্টার প্রিন্টার কোনো কোনো কম্পিউটারে আছে, কোনো কোনো কম্পিউটারে নাই, ম্যাক্সিমামেরই বাসায় প্রিন্টার থাকে না, প্রিন্টার ছাড়াই কম্পিউটার চলে। প্রিন্টার এত প্রয়োজনীয় জিনিস না। তাহলে এগুলো সবগুলো যদি আমি কেটে দিই কম্পিউটার প্রিন্টার ছাড়াও চলে। তাহলে ধরেন র্যাম যদি নাও বুঝতাম, তাও জানতাম যে র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কম্পিউটারের মধ্যে একটা কার্ড আকারে লাগানো থাকে, সেটা ছাড়া কম্পিউটার চলে না। সিপিইউ এর পূর্ণ রূপ কি? সিপিইউ এর পূর্ণ রূপ কি? সেন্ট্রাল প্রসেসিং কি বলেন ইউনিট। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে, বলেন এবার। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? এই শফিককে একটু ডাকেন তো। এটা উত্তর দেন।
অনেকেই অনেক উত্তর দিছে। ক দেয় নাই কেউ। বেশ ভালো আপনাদের কনসেপশন ক্লিয়ার। দেখেন এই কন্ট্রোল ইউনিট, এটা এটা নিয়ন্ত্রণ করে এই সিপিইউ এর সকল কার্যক্রম। ঠিক আছে, একজন এ দিছে, এই যে এবার পাইছি। কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করে সিপিইউ এর সকল কার্যক্রম, আর কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে হলো সিপিইউ। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে হচ্ছে সিপিইউ। কোশ্চেনটা যদি কম্পিউটার না বলে যদি এখানে বলতো সিপিইউ এর সকল কার্যক্রম কে নিয়ন্ত্রণ করে, তখন হয়তো কন্ট্রোল ইউনিট। ক্লিয়ার? কোশ্চেনটা বুঝতে পারছেন? কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ কি দিয়ে গঠিত বলেন? এই যে সিপিইউ, সিপিইউ কি দিয়ে গঠিত? ওই যে তিনটা ছবি, একটা ছবি আঁকাইছিলাম, ওই ছবির কথা একটু মনে করেন, তারপরে আপনি বুঝতে পারবেন কি কি অংশ থাকে। কি কি অংশ থাকে ওগুলো ইংরেজিতে লিখছিলাম, আপনি একটু বাংলা দিয়ে পড়েন। সেটা হলো স্মৃতি থাকে বা মেমোরি থাকে, এএলইউ বা গাণিতিক যুক্তি ইউনিট থাকে, কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশ থাকে। এ দেখেন, এটা একটু উত্তর দেন দেখি পারেন নাকি। মাইক্রোপ্রসেসরের কোন অংশ ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়? মাইক্রোপ্রসেসরের কোন অংশ ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার হয়? দেখেন, আমি যখন এই ছবির মধ্যে এই ছবিটা আঁকাইছিলাম, অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করবেন। একটা ছবির মধ্যে সব কোশ্চেনের উত্তর আছে। আমি এখানে বারবার বলছিলাম কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে আদেশ নির্দেশ দেওয়া। অর্থাৎ সে মেমোরি ইউনিটকে বলবে তুমি এটা সেভ করে রাখো, আর এএলইউ কে বলবে তুমি এটা যোগ বিয়োগ গুণন ভাগ যা কাজ করার দরকার সেটা করো। তাহলে কম্পিউটারের প্রসেসিং কাজটি যোগ বিয়োগ গুণন ভাগ এটা করাই তো প্রসেসিং, ছোট বড় এগুলা এগুলা বের করাই তো কাজ। তো সেটা তো করবে গাণিতিক যুক্তি ইউনিট, আর কন্ট্রোল ইউনিট শুধু তাদেরকে আদেশ দিবে এটা কর ওটা কর সেটা কর। ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মাইক্রোপ্রসেসরের কোন অংশ ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়। এটার উত্তর হবে আলু বা এএলইউ। আলু বা এএলইউ, যে যেটা বলেন। বুঝতে পারছেন? যারা এই খ উত্তর দিছিলেন, বি উত্তর দিছিলেন, আমি কয়েকজনের দুইজনের নাম দেখতে পাইতেছি বি উত্তর দেয়। এটা হলো ওয়ান ডাব্লিউ, আর একজন হলো রোজিনা আক্তার। আপনারা কি বুঝতে পারছেন এটা, যে এটার উত্তর এএলইউ কেন? আর একবার বলি, দেখেন এই যে এই ছবিটা হলো সিপিইউ এর ইন্টারনাল ব্যাপার। যে সিপিইউ এর কাজ হচ্ছে, এই পুরো জিনিসটার কাজ হচ্ছে প্রসেস করা। আমাদের মাথা যেরকম, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা মাথা দিয়ে কি করি? ধরেন আমার এই এখানে চুলকাইতেছে বা এখানে একটা মশা কামড় দিছে, তো মাথা প্রথমে এটা সেন্স করে যে ওই জায়গায় মশা কামড় দিছে। তারপরে মাথা আমার হাতকে নির্দেশনা দেয় যে ওখানে গিয়ে এরকম এরকম চড় দে। তো আমি কিন্তু তারপরে চড়টা দিই। তো কম্পিউটারের মাথা আর একই জিনিস। কম্পিউটার এরকম ইনপুট, এই যে ও চামড়া থেকে যে একটা সেন্স করলো যে এখানে একটা মশা বসে কামড় দিতেছে চুলকাইতেছে, এইটা হচ্ছে কম্পিউটারে ইনপুট নিল, মানে মাথা ইনপুট নিল। তারপরে সেই ডেটাটাকে প্রসেস করলো। কে প্রসেস করলো? এই সিপিইউ প্রসেস করলো। প্রসেস করে আউটপুট ইউনিট মানে আমার হাত, আমার হাতকে বললো তুমি গিয়ে ওখানে একটা চর মারো, আমি চর মারলাম। এই হলো টোটাল কাজটা। এখন আমার মাথা তো এগুলা করতেছে, এখন এই মাথাকে যদি ভাঙি, মানে মাথাকে যদি আরো বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো এই সিপিইউ কম্পিউটারের মাথার মধ্যে এই জিনিস আছে। তার মধ্যে এই কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে এই দুইটা তিনটা ইউনিটের মধ্যে সকল কাজের সমন্বয় সাধন করা, নিয়ন্ত্রণ করা, তাকে বলা, আদেশ নির্দেশ দেওয়া। আপনি এখান থেকে এই যে এখানে চুলকানি আসছে, কন্ট্রোল ইউনিট তখন এই এএলইউ কে বলবে এই তুমি একটু হিসাব করো তো, যোগ বিয়োগ করে দেখো তো এখানে চুলকানিটা কিসের জন্য হলো, এটার জন্য কি করা লাগবে। সিপিইউ কিন্তু এই সিইউ কিন্তু এটা জানে না এটার জন্য কি করা লাগবে। সে এএলইউ কে বলবে তুমি এটা হিসাব করো। ওই হিসাব টিসাব করলো, যোগ বিয়োগ গুণন ভাগ করে দেখলো যে ওখানে একটা মশা থাকতে পারে, তাহলে হাত দিয়ে চুলকাইতে হবে অথবা থাপ্পড় দিয়ে মারতে হবে।
এইরকম একটা ডিসিশন সে নিয়ে ফেললো, এএলইউ এই যোগ বিয়োগ গুণন বাকি এএলইউ নিয়ে ফেললো। তারপরে কন্ট্রোল ইউনিটকে বললো ভাই এটা এটা করা লাগবে। তো কন্ট্রোল ইউনিট বললো আচ্ছা ঠিক আছে তাইলে এটা কাজ করে এখন সেভ করে রাখো, এখন করার দরকার নাই পরে করো। ও তখন মেমোরির মধ্যে সেভ করে রাখবে। অথবা কন্ট্রোল ইউনিট বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আউটপুটে জানাই দাও, হাতকে বলে দাও যে ওখানে গিয়ে চর মারতে। এই হলো কাজ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সকল ধরনের গাণিতিক যুক্তিমূলক যোগ বিয়োগ গুণন ভাগ প্রসেসিং সব করে হচ্ছে এএলইউ। কন্ট্রোল ইউনিট সেটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কন্ট্রোল ইউনিট সেটা নিয়ন্ত্রণ করে। মেমোরি ইউনিট হচ্ছে এদের মধ্যে যদি কোনো কিছু সেভ করে রেখে দেওয়া লাগে, রেজিস্টার সেটা সেভ করে রেখে দেয় খানিকের জন্য, সময়ের জন্য, সব সময়ের জন্য। ক্লিয়ার? এখন ক্লিয়ার কোন অংশ ডাটা প্রসেস করে? এখন ক্লিয়ার? এই উত্তর দেন। আচ্ছা, এবার এটার উত্তর দেন। দেখেন, মেমোরি এবং এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করে কে? মেমোরি এবং এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করে কে? দেখেন, আমি কিন্তু প্রথমে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, আমি কতটুকু পড়াইছি। আমি কিন্তু মাত্র 2টা ছবি আঁকাইছি, এবং এই কোশ্চেন গুলা সবগুলা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো কোনো পরীক্ষায় চলে আসছে, কোনো কোনো কোশ্চেন বিসিএস এও চলে আসছে। এর মধ্যে যে কোশ্চেন গুলো সলভ করতেছেন, এর কোনো কোনো কোশ্চেন বিসিএস এর মধ্যেই চলে আসছে। এই ছবি দুটা আবার আপনাকে দেখাইতেছি, এই ছবি আর হলো এই ছবি। এই 2টা ছবি আজকের পুরা ক্লাস শেষ করে দিবে। শেষ, এই 2টা ছবির মধ্যে ক্লাস শেষ। এই পরের ছবিতে আরো কিছু আঁকাআঁকি করব, করলে আপনি ইনপুট আউটপুটটা বুঝে ফেলবেন। এখানে পড়ার বিষয় এটা, ইনপুট আউটপুট এইটুকুই পড়ার বিষয়। এখন যদি আপনি এটা যদি এই যে এরকম করে দেখি, এই দেখেন ইনপুট আউটপুট, তারপরেই পড়াশোনা শেষ। এরপরে আর তেমন কোনো পড়া নেই। ঠিক আছে? তাহলে এই 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 জিনিসটা দেখেন, এই জিনিসটা দেখেন কতটুকু ইম্পর্টেন্ট একটা কাজ করছে। এই পার্টটুকু, এই পার্টটুকু কতটুকু একটা ইম্পর্টেন্ট কাজ করছে। এই জন্য আপনাদের প্রথমেই বলছিলাম যে এই ছবিটা, এই ছবিটা দেখেন ভালো করে। দেখেন, মেমোরি এবং এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করে কোন যন্ত্র? তাহলে মেমোরি এবং এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করতেছে, দেখেন। তার মানে এএলইউ আর মেমোরি, এএলইউ থাকে কোথায়? মানে সিপিইউ এর মধ্যে। তার মানে এটা আসলে সিপিইউ এর কথাই বলতেছে। এটা আসলে কি সিপিইউ এর কথাই বলতেছে। ক্লিয়ার? একটা 2টা ছবি দিয়ে সব ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা পড়বো পেরিফেরাল। কম্পিউটারের সংগঠন মোটামুটি বোঝা শেষ। এখন আমরা পড়বো পেরিফেরাল। দেখেন, আমি আপনাকে একটা জিনিস উদাহরণ দিই। এই যে নিক ভুজুসিক না ভুজুনিক একটা লোক আছে, যে বিখ্যাত কি মোটিভেশনাল স্পিকার, তাই না? যে বিখ্যাত কি মোটিভেশনাল স্পিকার। ওই লোকটার দেখবেন যে ওর শুধু এই মাজা থেকে নিচ পর্যন্ত নাই, এই হাত কিছু নাই, শুধু মুখ মুখ আছে, মানে এই মাথা আছে, আর হলো এই পেটের অংশটুকু আছে। দেখেন, একটা মানুষের মেইন পার্ট তো এটাই। মাথা থাকতে হবে, হার্ট, পেট থাকতে হবে, খাইতে হবে না, খাইলেই তো তার শক্তিটা হবে। তো ওই মানুষটা কি পূর্ণাঙ্গ মানুষ? সে কি সব কাজ করতে পারে? সে কি আমার মতো সুন্দর করে হাত নেড়ে নেড়ে হেঁটে হেঁটে এদিক ওদিক চলাফেরা করে আপনার মতো চলাফেরা করে কথা বলতে পারে? পারে না কিন্তু। তার শুধু বেসিক জিনিসটা আছে। এই টাকা নিয়ে যাও, নাস্তা কিনে নিয়ে আসো। ধরো, দাও দেখো দুপুরবেলা কি নাস্তা পাওয়া যায়। লাঞ্চ আনবো না নাস্তা আনবো? নাস্তায় আনবো। পরোটা, ডিম টিম এগুলো হয়ে যাবে। তো পাওয়া যাবে না, হয়তো বা ইয়ে পাওয়া যাবে, সিঙ্গারা, সমোসা। না, এগুলো না, এগুলো পাওয়া যাবে, আর ভাত পাওয়া যাবে। আচ্ছা, নিয়ে আসো যেটা ভালো লাগে নিয়ে আসো। যাবো এখন, আমি ক্লাস করবো। তো যেটা বলতেছিলাম, তাহলে যেটা ঘটনা যেটা ঘটলো, তাহলে আমার 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 বডির কিন্তু বেসিক পার্টটা তার আছে, বাকি জায়গা তার নাই। যে আমি একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য, আমি সকল কাজ করার জন্য, যেমন ওই লোকটা, যে লোকটার ওই হাত নাই, সে কি বাইক চালাতে পারবে? আমি ধরেন বাইক চালাতে পারি, সে কিন্তু বাইক চালাতে পারবে না। আমি গাড়ি চালাতে পারি, ও কিন্তু গাড়ি চালাতে পারবে না। তার মানে কি, একটা পূর্ণাঙ্গ কাজ করার জন্য আমার বডির সাথে আরো কিছু অংশ যোগ করতে হবে। এই যে হাত যোগ করতে হবে, হাত দিয়ে অনেক কাজ করতে হবে, পা যোগ করতে হবে, কান লাগাইতে হবে, কানে যে এটা না থাকলেও তো
চলতো, শোনা যাইতো, কিন্তু সুন্দর দেখা যায়, এগুলো লাগাইতে হবে, তাই না? তো এরকম একটা মানুষকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যেমন বিভিন্ন পার্ট দরকার হয়, এরকম কম্পিউটারের সাথে যদি আমরা এরকম বিভিন্ন পার্ট লাগাই, তাহলে কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এই ধরনের জিনিসগুলোকে পেরিফেরালস বলে। পেরিফেরালস বলে, যেটা কম্পিউটারকে ভার্সাটাইল কাজের জন্য উপযুক্ত করি। ক্লিয়ার? যেমন আমি বলি, আপনার কম্পিউটার দিয়ে, আপনার বাসার কম্পিউটার দিয়ে আপনি ধরেন শুধু গান শোনেন আর ফেসবুক চালান। আপনার বাসার কম্পিউটার দিয়ে আপনি কি করেন? গান শোনেন আর হচ্ছে ফেসবুক চালান। এখন আপনার সেই কম্পিউটারের সাথে যদি একটা এরকম প্রোব টাইপের সেন্সর আছে না, ওগুলো যদি লাগাই দেওয়া হয়, অর্থাৎ এই যে মানুষজন যখন অসুস্থ হয়, হার্টের রোগী, দেখবেন এখানে একটা সেন্সর, এখানে একটা সেন্সর, এরকম বোতাম লাগায় রাখছে। রাখার পরে দেখা গেল কম্পিউটারের মনিটরের মধ্যে এরকম হার্টের সিগন্যাল উঠতেছে। তাহলে দেখেন, কম্পিউটার আপনার বাসার কম্পিউটারই, যেটা দিয়ে আপনি ভিডিও দেখতেন আর ফেসবুক চালাইতেন, সেটাতে একটা যন্ত্র লাগাইলো, মানে একটা পেরিফেরাল লাগাইলাম, সাথে সাথে সেটা একটা মেডিকেল ইকুইপমেন্ট হয়ে গেল। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? কম্পিউটারের ভার্সাটাইলিটি বাড়ালাম, কম্পিউটারে আর একটা কাজ করালাম, কম্পিউটারে আর একটা জিনিস করালাম। তো এরকম জিনিস যখন জোড়া লাগানো হয়, এগুলোকে পেরিফেরাল বলে। তাহলে কম্পিউটারের পেরিফেরাল বুঝতে পারছেন? কম্পিউটারের পেরিফেরাল কি? তাহলে আমরা একটু আগাই। এই পেরিফেরাল মেইনলি দুই ধরনের পেরিফেরাল, মেইনলি দুই ধরনের। হ্যাঁ, সেটা হচ্ছে মেইনলি দুই ধরনের, আউটপুট ইনপুট যন্ত্রপাতি, স্টোরেজ যন্ত্রপাতি। নিয়ন্ত্রণ ইউনিটে পেরিফেরাল এতটা দরকার হয় না। তাও ভিতরে যদি আপনি র্যাম ট্যাম লাগান, নিয়ন্ত্রণ ইউনিট লাগে না বলা চলে, লাগালে র্যাম বা সিপিইউ যদি চেঞ্জ করেন, তো মেইনলি দুই ধরনের। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পেরিফেরাল হচ্ছে আমার এই ইনপুট আউটপুট, যেটা আমাদের জানা দরকার, যেটা আমাদের প্রচুর কোশ্চেন আসে, যেখান থেকে আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। ইনপুট ডিভাইস অনেকগুলা নাম দেওয়া আছে, তো আমরা এত নাম পড়বো না, আমরা একটু কমন সেন্স ডেভেলপ করবো। আমি সব সময় বলি যে আমি বিজ্ঞান পড়াই, আইসিটি পড়াই কমন সেন্স দিয়ে, জেনারেল নলেজ দিয়ে। জেনারেল নলেজটা একটু ডেভেলপ করবো, জেনারেল নলেজ। তো আমরা চলে যাব প্রথম ছবি। আমরা চলে যাব কোথায়? প্রথম ছবি, এই ছবিতে যাব। ঠিক আছে, এটা হলো আমার প্রথম ছবি। দেখেন, আমি হিসাব করব। দেখেন, এই যে এখানে তীর চিহ্নগুলো খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। ইনপুট আউটপুট শেষ, তীর চিহ্নটা খেয়াল করবেন, তীর চিহ্নটা খেয়াল করবেন। যে জিনিসটা কম্পিউটারের মধ্যে ঢুকবে, সেই জিনিসটাই হচ্ছে আমার ইনপুট, যেটা বেরোবে সেটা আউটপুট। মাঝখানে এই সিপিইউ মানে ব্রেন, এ সবসময় উজ্জ্ব থাকে। এ সবসময় কি থাকে? উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকে, তাই না? উজ্জ্ব থাকে কিভাবে? ধরেন সে ধরেন আপনাকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে কেউ ধাক্কা মারলো, মানে ধাক্কা মারলো, মারার পরে সে সরি বললো, আপনি বলেন ওকে, নো প্রবলেম, ঠিক আছে, চলে গেল। কিন্তু আর একজন ধরেন ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে সে সরি টরি বললো না, উল্টা ঝাড়ি লইলো, এই তুমি এটা কি করলে, ধাক্কা লাগলো, দেখে চলতে পারেন না। তখন আপনার মেজাজ খুব খারাপ খারাপ হয়ে গেল। এটা আপনার কোথায়? আপনি ধাক্কা লাগার পরে আপনাকে সে বলছে, কান দিয়ে আপনি শুনছেন যে সে বলছে যে তুমি দেখে চলতে পারো না। তারপরে আপনার মাথায় সেটা ঢুকছে, মাথার মেজাজ টং করে আসমানে উঠে গেছে। দিলেন কষায় একটা চর, কষায় একটা চর দিলেন। মাঝখানে দেখেন, মানুষ কিন্তু দেখলো যে আপনি তাকে মারলেন, কিন্তু এই যে মারার যে প্রসেসটা মাথার মধ্যে থেকে আসলো, এটা কিন্তু দেখা যায় না। কম্পিউটারের কাজও এরকম। আমি একটা বাস্তব উদাহরণ দিই। আপনারা সিম কার্ড কেনেন না? সিম কার্ড, সিম মানে কি? সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, তাই না? মডিউল। এই যে সিম কার্ড কেনেন, কেনার সময় দোকানদারের কাছে একটা এই যে ছোট্ট এরকম যন্ত্র থাকে না, সেটার মধ্যে এরকম হাত দেন, মানে আঙ্গুলের ছাপ দেন, দেন না? সেই আঙ্গুলের ছাপটার সাথে সাথে কম্পিউটারের মনিটরে ভেসে উঠলো। কম্পিউটারের মনিটরে কি উঠলো? ভেসে উঠলো। তাহলে এই যে আপনার ছোট একটা এরকম চার কোণাওয়ালা বক্স, যার সাথে তার লাগানো থাকে, এদিক দিয়ে লাল আলো বের হয়, এটা কি ধরনের যন্ত্র? বলেন তো, বলেন তো, এটা কি ধরনের যন্ত্র? একটু আপনারা উত্তর দেন, তারপরে আমি একটু এটা নিয়ে কথা বলি। এইটা নিয়ে জেনারেল সেন্স, জেনারেল নলেজ আমরা ডেভেলপ করি। ঠিক আছে, বলেন, একটু কমেন্ট করেন।
ফারজানা ইয়াসমিন বলছে ইনপুট যন্ত্র। আরো বলেন, আরো আরো একজন বললে হবে নাকি? আপনি এখানে হাত রাখলেন কম্পিউটারের মনিটরে, আপনার এই আপনার কি বলে এটা, ফিঙ্গারপ্রিন্ট ভেসে উঠলো। এই যে এরকম ফিঙ্গারপ্রিন্ট এরকম থাকে না, এরকম 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 থাকে না, এটা ভেসে উঠলো। একজন মাত্র উত্তর দিছে, ইনপুট 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 ইনপুট, সবাই ইনপুট। কম্পিউটারের মনিটরে কি ভেসে উঠলো? ফিঙ্গারপ্রিন্ট ভেসে উঠলো। কমেন্ট করে এরা আসতে, 30 জন মানুষ কমেন্ট করছে আসতে। আসলে ঘটনাটা কি ঘটতেছে দেখেন, আপনি যখন এই যন্ত্রের মধ্যে, এটা স্ক্যানার বলছে, স্ক্যানার, হ্যাঁ অবশ্যই স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এই যন্ত্রের মধ্যে যখন আপনি এরকম করে হাত রাখবেন, তখন আপনার হাতের একটা ছবি এই যন্ত্রটা উঠাবে, এই যন্ত্রটা উঠাবে, উঠানোর পরে সে কোথায় পাঠিয়ে দিবে? এই সিপিইউ এর মধ্যে পাঠিয়ে দিবে, এই সেন্সরটা এই সিপিইউ এর মধ্যে পাঠিয়ে দিবে। সেটা প্রসেস করার পরে আউটপুটটা দেখা যাবে কোথায়? এই যে একজন বলছে, এই যে ওয়ারিশা তাজনীন নাকি তামজি, সে বলছে আউটপুট। দেখেন আউটপুটটা দেখা যাবে কিন্তু মনিটরে, এই মনিটরে আউটপুট দেখা যাবে। আপনার জন্যই আমি এই কথাটা বলতেছিলাম, আপনার মতো মানুষকে আমি খুঁজতেছিলাম যারা এটা ভুল করতেছে এখন। কিন্তু যা অনেকেই উত্তর দেয় নাই, আমি জানি তারা জানে না, মানে লজ্জা শরমে উত্তর দেয় না। এটা উত্তর না দিলে আপনারই লস। এখানে ভুল যত করেন কোনো প্রবলেম নাই, পরীক্ষা হলে ভুল করলেই সমস্যা। তাহলে ঘটনাটা কি করতেছে? এই যন্ত্র আউটপুট কিনা এটা ইনপুট কিনা এটা দেখবো, সেই যন্ত্রটা কি করে। ওই ওই যে আপনি যে ফিঙ্গারপ্রিন্টটা দিলেন, যিনি আউটপুট লিখছেন, ওই যন্ত্রের মধ্যে কি কিছু আউটপুট পাইছেন? কিছু দেখতে পারছেন? কিছু শুনতে পারছেন? কিছু কি আপনার সেন্স আসছে? না, ওটা কিন্তু কিচ্ছু করে নাই। ও সোজা তথ্যটা নিয়ে দিয়ে দিছে এই কম্পিউটারের ব্রেনে, কম্পিউটারের ব্রেনে সিপিইউ এর মধ্যে। আর সিপিইউ সেটা মনিটরে প্রকাশ করছে। কার মধ্যে প্রকাশ করছে? মনিটরে। তাহলে পুরো প্রসেসের মধ্যে উজ্জ আছে সিপিইউ। ঘটনা হলো এই যন্ত্রটা ইনপুট নিছে, আর মনিটর সেটা আউটপুট দিছে। তার মানে আমরা দেখতেছি মনিটরে, সুতরাং এটা ইনপুট ডিভাইস। এরকম যত ডিভাইস আছে, আমি যদি পড়ি কিবোর্ড, কিবোর্ড কি করে বলেন? কিবোর্ড কি করে? কিবোর্ডের কাজ হচ্ছে আপনি তথ্য চাপবেন, সেটা কম্পিউটার প্রসেস হয়ে কম্পিউটারের মনিটরের মধ্যে এক্সেল ফাইল বলেন, এমএস ওয়ার্ড বলেন, সেটার মধ্যে দেখা গেল। তাহলে কিবোর্ড কি কি আপনি মানে আউটপুট বলবেন না? কিবোর্ড দিয়ে আপনি ইনপুট দিতেছেন, সেটা প্রসেস হচ্ছে। মানে প্রসেসর সবসময় প্রসেসর মাঝখানে থাকবে, এই প্রসেসরটা চিন্তা করবেন। তারপরে দেখবেন আউটপুটটা কোথায় গিয়ে উঠছে, আউটপুটটা কোথায় গিয়ে উঠছে। মাউস, এই যে মাউস, মাউসের কাজ কি দেখেন। মাউস যদি আমি এইভাবে নড়াই, কম্পিউটারের মধ্যে একটা একটা সিগন্যাল, একটা সাইন, একটা কার্সর এরকম নড়াচড়া করে না? তো আমি বাইরে থেকে এরকম করতেছি, কম্পিউটারের ভিতরে একটা সেন্স কাজ করতেছে। মানে কি, কম্পিউটারের মধ্যে কিছু যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। আমি যে দেখতেছি, সেটা দেখতেছি মনিটরে, মানে সেটা আউটপুট ডিভাইসটা মনিটর। কিন্তু আমি যে এইরকম ঘুরালাম, মাঝখানে একটা মানে সিপিইউ কে বসায় দেন, এটা বুঝতে পারবেন যে আমি এখানে বাইরে এরকম ঘুরাইছি, সিপিইউ প্রসেস করে মনিটরে দেখাইতেছে মাউসটা এদিক ওদিক যাচ্ছে। এরকম ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, যত ধরনের স্ক্যানার। তো আমি একটু সামনে যাই, শোনেন আমি বলি, এই যে রিডার, রিডার রিডার বা রিকগনাইজার যেটাই বলেন না কেন, যত রিডার পড়বেন, যত স্ক্যানার পড়বেন, যে এনি টাইপ অফ স্ক্যানার, স্ক্যানারের কাজ কি? স্ক্যানারের মধ্যে জিনিস রাখবেন, স্ক্যান করে কম্পিউটারের ভিতরে দেখাবে। মানে কি, বাইরে থেকে একটা জিনিস নিয়ে কম্পিউটারের মধ্যে নিয়ে যাচ্ছে। আর যত ধরনের সেন্সর দেখবেন, সেন্সর মানে কি, এই যে আমি আমি বললাম না, হৃৎপিণ্ডে আমার বুকের সাথে ধরেন একটা ওই প্রব লাগাইলাম, সেন্সর লাগাইলাম, কম্পিউটারের মধ্যে আমি আমার হার্টের বিট দেখতে পারতেছি। তাহলে এই সেন্সর, আমি যে এখানে সেন্সর লাগালাম, হার্টবিট সেন্সর, সেটা কি ধরনের ডিভাইস হচ্ছে বলেন? সেটা কি করতেছে? সেটা আমার হার্ট বিটকে সেন্স করে কম্পিউটারের মধ্যে দিচ্ছে, তারপরে কম্পিউটার সেটা প্রসেস করে মনিটরের মধ্যে থ্রু করছে। তাহলে এই সেন্সরটা কি ধরনের ডিভাইস? এনি টাইপ অফ সেন্সর, যে কোনো টাইপ অফ সেন্সর। এই তিনটা জিনিস যেখানে আছে, চোখ বন্ধ করে ধরে নেবেন, এগুলো সবগুলা ইনপুট ডিভাইস। সবগুলা কি ডিভাইস? ইনপুট ডিভাইস। ক্লিয়ার? আমরা একটু সামনে যাই, এবারে আউটপুট ডিভাইস। যত আউটপুট ডিভাইস, আউটপুট গুলো তিন ভাবে হবে। একটা হলো অডিও, এ আই এ ইউ ডি আই ও, অডিও। আর একটা হলো ভিডিও, ভি আই ডি ই ও, ভিডিও। আর একটা হলো কি বলেন? আর একটা হলো কি, রিটেন। আচ্ছা, ভিডিও স্টিল যদি হয়,
মানে স্টিল মানে ভিডিও যদি দাঁড়ায় থাকে সেটাকে আমরা ফটো বলতে পারি, মানে গ্রাফিক্যাল, এটা গ্রাফিক্যাল বলতে পারি ফটো, তাই না? ফটো, ভিডিও, অডিও আর হলো রিটেন, এর তিনটার বাইরে, এই তিনটার বাইরে আর কি কোনো ফরম্যাটের, আর কোনো ফরম্যাটের আউটপুট নাই কম্পিউটারে। কম্পিউটার আমাকে যদি বাইরে থেকে, কম্পিউটার যদি আমাকে কিছু বুঝায়, যেমন আমি বলি, এই যে ধরেন আপনি বড়শি ফেলছেন, বড়শি ফেলছেন, মাছ যদি টিপ মারে, মানে মাছ যদি বই আপনার আধারে টিপ মারে, ওই বড়শির যে আপনার উপরে একটা ওই ইয়া থাকে না, ওটাকে কি বলে, টিপি বলে, ওটা যদি নড়ে, নড়লে আপনি কি বুঝতে পারেন বলেন তো, যে মাছ নিচে ধরছে, বড়শি টান মারেন। তাহলে ওই সাদা যে মানে যে ইয়াটা ইউজ করেন, টিপ বোঝার জন্য ইউজ করেন, ওটা কি ধরনের যন্ত্র বলেন তো? এখন বলেন, বড়শির যে সাদা টিপ দেওয়ার যন্ত্র, এটা কি ধরনের যন্ত্র? ওটা কি ইনপুট যন্ত্র না আউটপুট যন্ত্র, এটা বলেন সবাই। তাহলে এইভাবে যারা আছে, এই তিনটা ফরম্যাট দেখবেন। এই যে আমি কথা বলতেছি, মাইক্রোফোন, মাইক্রোফোন, এই যে বর্ষির টিপ আর কেউ উত্তর দিতেছেন না, এটা বুঝেন, এটা তো কমন সেন্সের বিষয়। হ্যাঁ, ইনপুট কেন, হ্যাঁ এটা বর্ষির টিপ ইনপুট হবে কেন? বর্ষির টিপ দিয়ে আপনি বুঝতেছেন যে নিচে মাছ আছে, তার মানে কি ও আপনাকে কোনো একটা সিগন্যাল দিতেছে, আপনাকে দিতেছে, বাইরে করে দিতেছে, একটা সিগন্যাল বাইরে দিতেছে। এটা অবশ্যই আউটপুট ডিভাইস হবে, ইনপুট না। ইনপুট না, এটাতে কিছুই ইনপুট দেন নাই, সে আপনাকে বুঝাইতেছে যে বর্ষি মাছ ধরছে, তুই টান দে তাড়াতাড়ি। তো কিছু একটা বোঝানো মানেই হচ্ছে বাইরের দিকে দিয়ে দিছে, আপনাকে, আপনার কাছে তথ্য পাস করে দিছে, সেটা মানে হচ্ছে এটা এক ধরনের আউটপুট ডিভাইস। হ্যাঁ, তাহলে এই যে যত ধরনের এই ধরনের ডিজাইন, মনিটর দিয়ে দেখা যায়, প্রিন্টার দিয়ে রিটেন আকারে প্রকাশ হয়, প্লটার কি জিনিস কিছুক্ষণ পরে পড়বো। প্লটার হচ্ছে বড় ধরনের প্রিন্টার, আর কিছু। প্লটার হচ্ছে বড় ধরনের প্রিন্টার, এই যে আপনার আমাদের সহ সভাপতির দেশে ইউজ করি, আমাদের সকল ভাই সহ সভাপতি, এই সহ সভাপতিরা যখন ওই যে শুভেচ্ছার স্বাগতম দেয়, অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সৌজন্যে সহ সভাপতি অমুক, সেই পোস্টার গুলো এত বড় হয় না, এত বড় বড় পোস্টার হয়। এগুলো কি আপনার বাসার প্রিন্টারে প্রিন্ট করা সম্ভব? সম্ভব না। এটা বড় প্রিন্টার লাগবে, ওই বড় প্রিন্টারের নাম হলো প্লটার। মানে প্লটার এক ধরনের প্রিন্টার, আর কিছু না। প্রজেক্টর তো আপনারা জানেনই, মনিটরের বিকল্প হিসেবে কাজ করে। স্পিকার আপনাদের সাউন্ড শোনায়, কিছু একটা বুঝতে পারেন বাইরে থেকে আসছে, এগুলো সব আউটপুট ডিভাইস। ইনপুট আউটপুট ডিভাইসের কমন সেন্স ডেভেলপ হইলে শেষ। আর যদি কোনো একটা ডিভাইস দুইটা কাজই করে, যেমন এই যে আমি এই পেন দিয়ে, এই কলম দিয়ে এর মধ্যে একটা লেখালেখি করলাম না, এখানে বুঝতেছেন আপনি, এখানে এই যে এ লেখা উঠলো, বি লেখা উঠলো, তাহলে এই পেনটাকে আমি যেভাবে ঢুকালাম, মানে এখানে যেভাবে ঘুরালাম সেভাবে কাজ করলো। তাহলে এই পেনটা একটা ইনপুট ডিভাইস। কোথায় দিলাম এটা? এই স্ক্রিনে টাচ করে, তাহলে স্ক্রিনটা একটা ইনপুট ডিভাইস। বাট আমি আবার আউটপুটটা, সেই রেজাল্টটাও দেখতেছি এই জায়গায়। মানে একই জায়গায় যদি ইনপুট আউটপুট দুইটাই ঘটে, তাহলে সেই ধরনের যন্ত্রকে বলা হয় ইনপুট আউটপুট ডিভাইস। যেমন এখনকার দিনে একটা প্রিন্টার স্ক্যানার পাওয়া যায়, সেই প্রিন্টার স্ক্যানারে কি করা হয়, উপরে এরকম জিনিস স্ক্যান করে নিচ দিয়ে প্রিন্ট করে বের করে দেয়। তাহলে এটা একটা প্রিন্টার স্ক্যানার। এটা, এই বোর্ডটার নাম হলো ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ বোর্ড। ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ বোর্ড। তো আপনার যদি কোশ্চেন বলে যে ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ বোর্ড কি ধরনের ডিভাইস, অবশ্যই এটা ইনপুট আউটপুট ডিভাইস, তাই না? দুইটা কাজই করে। ক্লিয়ার? এছাড়াও মোডেম আছে, আর হচ্ছে টাচ স্ক্রিন পাঞ্চ কার্ড। এই মোডেমটা, মোডেমটা আমরা পরে পড়বো, 2-3 লেকচারের মধ্যে, 3 নম্বর লেকচারে মোডেম দিয়ে ডিটেইলস লেখা আছে। ওটা পড়লে আমরা বুঝতে পারবো কিভাবে আসলে মোডেম একটা ইনপুট আউটপুট ডিভাইস। কিন্তু এটা একটা ইনপুট আউটপুট ডিভাইস, এটা আপাতত পড়ে আসে। এরপরে দেখেন, নিচের কোনটি ইনপুট ডিভাইস বলেন? নিচের কোনটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি ইনপুট ডিভাইস? আমি বলছি যত ধরনের রিডার, ওএমআর মানে অপটিক্যাল, অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার মানে কি? ওএমআর কি রিড করে? এই যে মার্ক রিড করে, এরকম স্টার দেওয়া, তারা দেওয়া, এরকম গোল্লা ভরাট করা, এই গোল্লা ছাড়া, আবার এই যে এরকম লম্বা লম্বা দাগ, এই খালি দাগ, এই বক্স, এগুলো মার্ক, এগুলো এগুলো ক্রস, এগুলো এগুলো সে রিড করতে পারে। কিভাবে রিড করে? অপটিক্যালি, মানে আলো দিয়ে, লাইট ফালায়া করে, তাই না? তাহলে আমি বলছি যে কোনো ধরনের রিডার, কম তো নাই, এটা বাদ। প্লটার এক ধরনের প্রিন্টার, মনিটর এক ধরনের প্রিন্টার। ক্লিয়ার? এভাবে বুঝতে হবে আস্তে আস্তে।
কম্পিউটারে গ্রহণ মুখ নয় কোনটা? এই যে গ্রহণ মুখ, গ্রহণ মুখ মানে কি? মানে হলো ইনপুট। তাহলে ইনপুট নয় কোনটা এটা আমার পড়তে হবে। তাহলে যেটা আউটপুট, আমরা জানি সকল ধরনের মনিটর একটা ইনপুট, কিন্তু এই বারকোড রিডারের কাজ কি এটা আবার আমার বুঝতে হবে। ধরেন এটা আমি পড়ি নাই, পড়াশোনা করতে হবে এইভাবে। এক সময় দেখবেন যে বারকোড রিডার থেকে কোশ্চেন দিয়ে দিছে, আপনি বলবেন আরে বাবা এটা তো আমি জীবনেও পড়িনি। এটা আসলে একটা কোশ্চেনে আসছে, বারকোড রিডার নিয়ে আপনি পড়াশোনা করেন নাই, কিবোর্ড জানেন, মনিটর জানেন, ওএমআর জানেন, বারকোডটা জানেন না। দেখেন এই যে সুপার শপে যদি যান, দেখবেন যে আপনার যে কোনো প্রোডাক্ট যখন কিনবেন, প্রোডাক্টের মধ্যে এরকম 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 দাগ দেওয়া থাকে, লম্বা চিকন লম্বা, তারপরে হচ্ছে খাটো মোটা, এরকম দাগ দেওয়া থাকে। এই দাগগুলো একটা কোড কন্টেইন করে। এটা যদি আপনি এই যে বারকোড রিডার মানে এটা দিয়ে যদি একটু এইভাবে একটা যদি দেখবেন, সুপার সুপে দিয়ে দেখবেন এইভাবে পণ্যকে এইভাবে ধরে এরকম করে ধরে, লাল আলো এসে পড়ে, সাথে সাথে কম্পিউটারের মধ্যে ওই পণ্য ডিটেইলস, দাম কত, কি জিনিস, এটা চলে যায়। আছে না এরকম যন্ত্র? সুপার শপে দেখেন, এখন তো সুপার শপের যুগ। ওই যে যন্ত্রটা যে ধরলাম আর সাথে সাথে কম্পিউটারের মধ্যে চলে গেল, তাহলে এই বারকোড রিডারটা কি ধরনের যন্ত্র আপনারা বলেন? বারকোডটা কি ধরনের যন্ত্র বুঝতে পারছেন? বারকোডটা কি ধরনের যন্ত্র? ইনপুট যন্ত্র, কারণ সে একটা প্রোডাক্টের সকল ডিটেইলস কম্পিউটারের ভিতরে ঢুকাই দিতেছে, তাই অবশ্যই সেটা একটা ইনপুট যন্ত্র। আচ্ছা, ব্যাংকিং শিল্পে স্ক্যানার হিসেবে কোনটা ব্যবহার করা হয়? ব্যাংকিং শিল্পে দেখেন এই যে MICR, MICR মানে হচ্ছে ম্যাগনেটিক, MAGNETIC, ম্যাগনেটিক ইঙ্ক, INK, ক্যারেক্টার রিডার, CHARACTER, আর ফর রিডার বা রিকগনাইজার, যেটাই হোক হোক না কেন। তাহলে দেখেন ম্যাগনেটিক ইঙ্ক মানে এই যন্ত্রটা চুম্বক কালি দিয়ে যদি কোনো কিছু লেখা থাকে, ম্যাগনেটিক ইঙ্ক, চুম্বক কালি দিয়ে যদি কোনো কিছু লেখা থাকে, তাহলে সে সেটা পড়তে পারবে। আমি যদি হাতে কলম দিয়ে লিখি, আমার কলম দিয়ে যদি লিখি, তাহলে কিন্তু সে সেটা পড়তে পারবে না। আমি যদি আমার নর্মাল প্রিন্টার থেকে প্রিন্ট করি, আমি যদি এটাকে OCR দিয়ে স্ক্যান করি, তাহলে পড়তে পারবে। MICR কিন্তু পড়তে পারবে না, কারণ আমার নর্মাল প্রিন্টারে আমি কখনো ম্যাগনেটিক ইঙ্ক ব্যবহার করি না। ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক ইঙ্ক ব্যবহার করব কোথায়? ব্যাংকের চেক থাকে না, ওই চেকের মধ্যে বিভিন্ন ধরনের ছোট 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 লেখা থাকে, ওই লেখাগুলোর মধ্যে ম্যাগনেটিক ইঙ্ক ইউজ করা হয়। ওএমআর এর পূর্ণরূপ কি? হ্যাঁ অবশ্যই, MICR অবশ্যই ইনপুট ডিভাইস, কারণ সে যেহেতু রিড করে, আমি বললাম না যে কোনো ধরনের রিডার, রিকগনাইজার শেষে আর আছে, ম্যাগনেটিক ইঙ্কে সে রিড করে, তার মানে সে অবশ্যই ইনপুট মানে রিড করে কম্পিউটারের মধ্যেই তো দেয়। যত আর আলো যন্ত্র আছে সব মানে ইনপুট। এবার কম্পিউটারের ক্রমবিবর্তন, আমরা এখন সবার শেষে এসে পড়বো ইতিহাস, সবার শেষে এসে পড়বো ইতিহাস। এই একটু পানি খেয়ে নি। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম ইনপুট আউটপুট ডিভাইস, এটা নিয়ে আপনাদের কি কোনো কোশ্চেন আছে? আপনারা কি বুঝতে পারছেন? আমি প্রথমেই বলে দিছি যে নোট করা আপনাদের ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে নোট করবেন, না করলে না করবেন। নোট ডাজেন্ট ম্যাটার, আমি যা যা পড়াইছি সব আপনাদের বইয়ের মধ্যে আছে। আপনি বুঝতে পারছেন কিনা এটা বলেন। নোট দিয়ে লাভ নাই, নোট পড়ে কেউ কোনোদিন চাকরি পায় না, নোট পড়ে কেউ কোনোদিন ক্যাডার হতে পারে না। আমি আজকে বলে দিলাম, আমি আপনাকে নোট দিব, আপনার কিছুই হবে না, আপনার যদি সেন্স ডেভেলপ না হয়। আপনার সেন্স ডেভেলপ করতে হবে। কথাগুলো সত্যি কথা বললে অনেকের মন খারাপ হয়, অনেকের খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু বিশ্বাস করেন আমি ক্ষমা প্রার্থী, আমি আপনাকে মিথ্যা আশা দিতে পারবো না।
যে আমার নোট পড়লেই আপনি প্রাইমারি মাস্টার হয়ে যাবেন, আমার নোট পড়লেই আপনি চাকরি পেয়ে যাবেন, এরকম গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ এটা এটা আমার আমার লাইফে এটা কখনো হয় নাই, আমি দেখি নাই। আমরা আমরা আমি আমার আমার কথা বলে নিই, হ্যাঁ, একটু না বললে না হলে বুঝবেন না। আমি এই বিসিএস ক্যাডারে জয়েন করার আগে আমার প্রায় 10টা গভর্নমেন্ট চাকরি দিয়েছে। মানে 10টা, প্রায় 10টা কেন বলতেছি, কারণ এর বেশিও হয়েছে, আমি ওগুলোর খবর জানি না। পরবর্তীতে আমি ভ্যাভেট এবার রেজাল্ট টেজাল্ট এগুলো আমি দেখি নাই। এবং আমরা প্রায় 5-6 জন গ্রুপ আকারে পড়াশোনা করতাম। এই আমাদের প্রত্যেকটা গ্রুপের মানুষ যারা ছিল, একজনেরও একটা চাকরি হয়নি, মিনিমাম 5টা চাকরি দিয়েছে, মিনিমাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন ক্যাডার, অন্যান্য চাকরি করছে। আমি একটি বাড়ি একটি খামারের জেলা সমন্বয়কারী ছিলাম, হাউস বিল্ডিং এ সিনিয়র অফিসার ছিলাম, সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার, জেনারেল সিনিয়র অফিসার, আইসিটি দুটারই নিয়োগ পাইছিলাম। তারপরে আপনার 37তম বিসিএস থেকে আমি পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টরের সুপারিশ পাইছিলাম, যাই যাওয়া যাওয়া লাগে নাই, তার আগে আমি আলহামদুলিল্লাহ 38তম তে ক্যাডার হয়েছি। তারপরে আবার আরো কি পাইছিলাম আমি, কৃষি ব্যাংকের অফিসার ছিলাম। এরকম হিসাব করতে গেলে অসংখ্য চাকরি, আমার প্রায় 8-10টা চাকরি 12টা চাকরি আমি পাইছি। কিন্তু মজার বিষয় না, আমার জীবনে একটা নোটও ছিল না। আমি নোট করে পড়তাম না, আমি বই দাগাইয়া পড়তাম। আমার নোট করতে বিরক্ত লাগতো। আবার অনেকে আছে যে নোট করে মানে প্রশাসনে ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড হয়ে গেছে। তো আপনার স্ট্র্যাটেজি ভাই আপনার কাছে। আমি আপনাকে নোট করে দিলে সেটা কোনো কাজে লাগবে না, সেটা কোনো কাজে লাগবে না। আমি নোট করে দিলে কোনো কাজে লাগবে না। যদি বিসিএস এ যে ফার্স্ট হয়েছে, ওর নোটটা যদি আপনাকে এনে দেওয়া হয়, আপনি পরে বিসিএস এ ফার্স্ট হতে পারবেন? জীবনেও পারবেন না। কারণ ও ওই নোটটা ওর মতো করে করছে, ও ওইটা নোটটা করতে গিয়ে 100 পৃষ্ঠা পড়াশোনা করছে। আর আপনি একদিন নোট পড়েই ওর সমান জ্ঞান অর্জন করে ফেলবেন, এটা সম্ভব না। প্রাইমারির জন্য, আমার ওয়াইফ প্রাইমারি টিচার, আমি বলি আপনাকে, আমার ওয়াইফও চাকরি করে, আমার ওয়াইফ প্রাইমারি টিচার। ও 41তম বিসিএস থেকে এডুকেশন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত, এডুকেশন ক্যাডারে চলে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। প্রাইমারির জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে অনলি জব সলিউশন সলভ করলে প্রাইমারির প্রায় 98% কোশ্চেন কমন পড়ে। 98% প্রাইমারিতে মানে বিগত সালে আসে নাই এরকম কোশ্চেন আমি আসতে দেখি নাই। জব সলিউশন মানে বুঝতেছেন তো, এই যে বিসিএস প্রাইমারি, তারপরে নবম দশম গ্রেড মানে নন ক্যাডার, তারপরে আপনাদের ওই যে 20তম গ্রেড পর্যন্ত, 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত, এটা যত পরীক্ষা আছে ওগুলোর জব সলিউশন করা একটা মোটা বই আছে না, ওই বইটার মধ্যে কিন্তু সব কোশ্চেন দেওয়া আছে, আর কিছুই না। ওই কোশ্চেনটা গুলো যদি আপনি ব্যাখ্যা করে পড়েন, এই যে আমি যে বললাম যে আমার এমআইসিআর কি এটা আমি জানি না, আমার বারকোড কি এটা আমি জানি না, ঠিক আছে, এইটা আমি জানি না। তো এইটা যদি আপনি ব্যাখ্যা করে পড়েন, একটা একটা করে কোশ্চেন ব্যাখ্যা করে পড়েন, এই একটা কোশ্চেন সলভ করলেই আপনি চাকরি, আপনার কোনো নোটও লাগবে না, কোচিংও লাগবে না, কোনো পড়াও লাগবে না, কিচ্ছু না। কারণ প্রাইমারি কোশ্চেন ধুয়া কমন পড়ে। কিন্তু আমি এত কিছু বুঝাইতেছি কেন? আমি বুঝাইতেছি কারণ হচ্ছে এই পড়াগুলো যখন আপনি না বুঝে মুখস্থ করবেন বা পড়তে যাবেন, তখন আপনার এটা মানে মাথায় রাখতে প্রবলেম হবে। আর যদি আপনার সেন্সটা ডেভেলপ হয় যে ইনপুট কিভাবে কাজ করে, আউটপুট কিভাবে কাজ করে, সিপিইউ এর মধ্যে কি হইতেছে, তাহলে কোশ্চেন গুলো যখন আপনি পড়বেন, তখন আপনার পরীক্ষার হলে এটা ভুলবেন না, আপনার মনে থাকবে। এখন নোট করা না করা এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, একান্ত আপনার পার্সোনাল অপিনিয়ন। আপনি কিভাবে পড়বেন, আপনাকে কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে প্রিপেয়ার করবেন, এটা আপনার দেখার বিষয়, এটা আমি আপনাকে বলতে পারবো না। এবং একটা কথা বলতে পারবো, আমি এখানে যতগুলা পড়ান পড়াইতেছি প্রত্যেকটা পড়াই ইম্পর্টেন্ট। কারণ আপনাদের স্লাইডে কোটি কোটি তথ্য আছে, তার মধ্যে থেকে, সরি লেকচার শিটে, তার মধ্যে থেকে আমি যেগুলো চুম্বক অংশ মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমার স্লাইডে উঠাইছি। এর মধ্যে থেকে আবার নোট করা এটা আমি বলতে পারবো না, এটা আমার সাথে যায় না। এটা আপনাদের ভালো না লাগলে আমি সরি, আমি আসলে মানে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, ঠিক আছে? তো নোটটা নিয়ে আপনারা আপনাদের মতো করেন। আর এক একটা টিচারের পড়ানোর স্টাইল এক এক রকম, একজনের সাথে আরেকজনের মিলাবেন না। আপনার আমার পড়া ভালোও লাগতে পারে, নাও লাগতে পারে, সেটা বিষয় না, কিন্তু আমি কিন্তু আরেকজন টিচারের মতো না। আমি আমার স্টাইলে সফল, আপনি আপনার স্টাইলে সফল। তো এই প্রত্যেকটা সফল মানুষের ভিন্ন ভিন্ন স্টাইল আছে। তো আপনার স্টাইলটা আপনাকে খুঁজে বের করতে হবে, কোনটা আপনার ভালো লাগে সেটা আপনাকে করতে হবে, সেভাবে পড়াশোনা করতে হবে, দিন শেষে পড়তে হয়। কিভাবে পড়বেন সেটা আপনার ব্যাপার। আমি যদি মানে আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে মানে সত্যি কথা, অনেস্ট কথা, ভালো কথা। ওই যে ঘুম পাড়ানি মাসি পিসুইর মায়ের বলি না যে মা তোমাকে আমি রাজকুমার এনে দেবো, রাজকন্যা এনে দেবো,
এই ধরনের বুলি আমি দিয়ে অভ্যস্ত না। এটা যারা আছে, অনেকেই আছে, তারা দেয়, তারা দিবে, আপনাকে ঘুম পাড়ায় রাখবে। আপনি মনে করবেন আমি বিশাল জ্ঞানী হয়ে গেছি, আমি প্রাইমারি খালি পরীক্ষা দেবো আর চাকরি হয়ে যাবে। আমি ওইটা না, আমি আপনার ঘুম ভাঙায় দেবো, আমি আপনার মাথায় বাড়ি দিব যে নো, ইউ আর নট পারফেক্ট রাইট নাও, তোমাকে আরো আগাইতে হবে, আরো পরিশ্রম করতে হবে, তুমি আরো পড়তে হবে, তাহলে তুমি মাস্টার হইতে পারবা, তাহলে তুমি চাকরি পাবা, তাহলে তুমি গভর্নমেন্ট জব জব পাবা। এটাতে অনেকের খারাপ লাগে, খারাপ লাগলে সমস্যা নাই, লাগতেই পারে, কারণ চাকরি সবার হবে না, যারা যোগ্য তাদেরই হবে, তাদের সাথে কম্পিট করতে হবে। দুনিয়াটা খুবই কঠিন ভাই, এখানে যুদ্ধ করতে হলে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না, এক বিন্দু না। কারণ আপনার 11 লাখ 12 লাখ মানুষ পরীক্ষা দিবে আপনাদের প্রাইমারিতে, সবচেয়ে বেশি পরীক্ষা দেয় প্রাইমারিতে। কয়জন মানুষের চাকরি হবে হিসাব করে দেখেন, কয় পার্সেন্ট লোকের চাকরি হয়। সেখানে আপনার যুদ্ধ করতে হলে এই যুদ্ধংহী মনোভাব থাকতে হবে, অন্য কিছু মাইন্ড করেন না। হ্যাঁ, আমার কথাগুলো মাইন্ড করেন না, সত্যি কথা সবসময় দিতে লাগে, কিন্তু এই হজম করা শিখবেন, এগুলো ফলো করা শিখবেন, দেখবেন আপনি সফল হবেন। ঠিক আছে, তো এটা নিয়ে আমার কথা শেষ। এখন যদি ইনপুট আউটপুট আপনারা বুঝে থাকেন, তাহলে এই যে আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে আমার মোবাইলে একটা কল আসছিল, তারপরে আমার মোবাইলটা ভাইব্রেট করতেছিল, ভাইব্রেশন হলো। এই ভাইব্রেটরটা কি ধরনের ডিভাইস, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। এটার উত্তর যদি দিতে পারেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা ইনপুট আউটপুটটা বুঝতে পারছেন। মোবাইল ভাইব্রেশন হয়, এটা কি ধরনের ডিভাইস, ভাইব্রেটরটা কি ধরনের ডিভাইস, সবাই একটু উত্তর দেন। হ্যাঁ, যে পারেন, যে পারেন না, সবাই উত্তর দেন, আমরা দরকার হলে এটা নিয়ে আবার কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ম্যাক্সিমামের মনে হয় উত্তর দেওয়া শেষ, ম্যাক্সিমামের উত্তর দেওয়া শেষ। ম্যাক্সিমাম মানুষই আউটপুট উত্তর দিছে, দুইজন মানুষ ইনপুট বলছে। এই দুইজন মানুষ মানে শুরু থেকেই ইনপুট আউটপুট গুলায় ফেলতেছে। যারা আউট ইনপুট মানে ইনপুট দিছেন, আপনাদেরকে আবারও বলি, দেখেন একটু মানে মাথা দিয়ে চিন্তা করেন, মাথা দিয়ে চিন্তা করেন, লেখালেখি করেন না, কথা শোনেন, কথা শোনেন, তাইলে বুঝতে পারবেন। আমার মোবাইল যে ভাইব্রেশন দিল, এতে মানে ঘটনাটা কি ঘটলো, আমি কি করলাম, এতে কি মোবাইলের মধ্যে কোনো তথ্য গেল? হ্যাঁ, আমার ওয়াইফ আমাকে কল দিছে, সেই রিংটা আমার মোবাইলের মধ্যে ঢুকছে, এটা হলো ইনপুট। রিং মানে মোবাইল টাওয়ার থেকে সিগন্যাল আমার মোবাইলে ঢুকছে, যে মোবাইলকে বলছে তুমি একটা আওয়াজ দাও বা তুমি একটা ভাইব্রেশন করো, যার মোবাইল তাকে বলে দাও তোমাকে একজন কেউ কল দিতেছে। তারপরেই তো আমি মোবাইলটা ধরতে যাবো, নাকি মোবাইল চুপ করে থাকলে আমি কি বুঝতে পারবো যে মোবাইলে কেউ কল দিছে? তাহলে আমার ওয়াইফ যখন কল দিছে, তখন ওই টাওয়ারের সিগন্যালটা আমার মোবাইলের জন্য ইনপুট, সেখানে ইনপুট গেছে। আর মোবাইল যে যদি চেঁচায়, কান্দে বা ভাইব্রেট করি, যেটাই করুক না কেন, সেটা দিয়ে আমাকে বুঝাইছে এটা কি, যে তোমার মোবাইলটা আমাকে কি বুঝাইছে আপনারা বলেন। এটা তো আপনারা প্রতিদিন ইউজ করেন, ভাইব্রেশন হওয়া মানে কি, আপনি বুঝতে পারলেন যে এখানে ভাইব্রেশন হচ্ছে, এখানে ভাইব্রেশন হচ্ছে, তার মানে মনে হয় কেউ কল দিছে। মানে আপনি আউটপুটে একটা সেন্স পাইলেন, এটা একটু নিজের সেন্স দিয়ে চিন্তা করে দেখেন যে এটা কি হলো, ইনপুট হলো না আউটপুট হলো। যারা এটা বুঝেন নাই এখনো বলেন, এখন বুঝতে পারছেন মোবাইলের ভাইব্রেশনটা ইনপুট না আউটপুট? যারা ভুল উত্তর দিছিলেন ওই দুইজন বলেন, আপনাদের নাম আর না বললাম, আমি দেখতেছি কিন্তু। ঠিক আছে, এটা এবার আপনাদের শরম পাওয়ারও কিছু নাই, কারণ আপনাদের মেসেজ আমার জানা মতে একজন আর একজনের মেসেজ দেখতে পারেন না, শুধুমাত্র আমি দেখতে পারি। আর আমি আপনাকে যদি কিছু বলি সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, কাজে লজ্জা পাওয়ারও কিছু নাই, অপমান হওয়ারও কিছু নাই। ওকে, তাহলে আমরা ইতিহাস পড়ি। আচ্ছা, এই সবাই ক্লিয়ার? আমার কথাগুলো কি কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আমি মানে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, কিন্তু এগুলো আপনার জানতে হবে, এটাই সত্যি কথা, এটাই রিয়েল কথা, এইটুকু ম্যাচুরিটি আপনার মধ্যে আনতে হবে। হ্যাঁ, আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশ্বাস করেন আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এইটা, এটা সত্যি কথা, এটা বাস্তব কথা, বাস্তববাদী হইতে হবে, স্বপ্নের মধ্যে বসবাস করলে হবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে একটা যন্ত্রের ক্রমবিন্যাস যত উন্নত, দেখেন এই যে প্রথম প্রজন্মের কম্পিউটার শুরু হয়েছে 1946 থেকে 1946 থেকে 1959 সাল পর্যন্ত। কি দিয়ে বানাইতো সেটা? বায়ু শূন্য ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব গুলা কি, এই এত বড় বড় টিউব, বড় বড় টিউব, এই বড় বড় টিউব এগুলোকে ট্রায়োড বলতো। এগুলোর কাজ হচ্ছে ট্রানজিস্টর যে কাজটা করতো, এই ভ্যাকুয়াম টিউব একই কাজ করতো, কিন্তু এত বড় বড় ছিল।
যার ফলে একটা কম্পিউটার বানাইতে, দেখেন আমি বলছি না একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে 1 লাখ ট্রানজিস্টর থাকে, তাহলে এরকম 1 লাখটা যদি ভ্যাকুয়াম টিউব এরকম একটার পর একটা লাগান, একটার পর একটা লাগান, তার দিয়ে জোড়া লাগান, তাহলে সেটা কত বড় জায়গা লাগবে বলেন তো? এত বড় বড় 1-2 তলা বিল্ডিং এর সমান। এই জন্য আগের দিনের কম্পিউটারও ছিল 1-2 তলা বিল্ডিং এর সমান। ঠিক আছে? এই ভ্যাকুয়াম টিউব গুলো প্রচুর বিদ্যুৎ শক্তি খরচ করতো, প্যা প্যা ঘ্যা ঘ্যা শব্দ করতো, মানে তাপ গরম হইতো অনেক। এটা হলো প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। প্রথম কথা হলো এইটা ভ্যাকুয়াম টিউব দিয়ে বানাইতো। অ্যানিয়াক, অ্যাডস্যাক, ইউনিভ্যাক, মার্ক এগুলো ছিল সেই ধরনের কম্পিউটার। এরপর আমরা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে আসলাম। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার এই যে 1959 থেকে 65, আমি বলছি যে 48 সালে একটা ট্রানজিস্টর বানাইলো। এই যে 48 সালে এরকম একটা সেমিকন্ডাক্টর দিয়ে এই যে 3 ঠ্যাঙাল একটা ট্রানজিস্টর বানাইলো, এরকম ট্রানজিস্টর বানাইলো। তাহলে একটু ছোট হয়ে আসলো, তাই না? একটু ছোট হয়ে আসলো, একটু ছোট হয়ে আসলো। এই ট্রানজিস্টর গুলো এরকম তার দিয়ে জোড়া লাগাইতো। টিল নাও এটা ভেরি ক্ল্যামজি, অনেক বেশি তার তুল লাগতো। 1000 যদি তার লাগানো লাগতো তাহলে কি অবস্থা হইতো? তাহলে এই যে ট্রানজিস্টর, এটা সেমি কন্ডাক্টর, মানে সিলিকন দিয়ে বানাইলো। ইলেকট্রনিক যুগের শুরু হলো এখান থেকে। এই জন্যই বলা হয় যে ট্রানজিস্টর দিয়ে ইলেকট্রনিক যুগের শুরু হয়। ঠিক আছে? আর বাকি বৈশিষ্ট্যগুলো না পড়লেও হবে। প্রত্যেক কম্পিউটারের বৈশিষ্ট্যই হচ্ছে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মতে স্পিড বাড়াবে। কি বাড়াবে? স্পিড বাড়াবে। আর হচ্ছে কি কমাবে? পাওয়ার কনজামশন কমাবে। যেমন আগের একটা কম্পিউটার চালাইতে প্রতি মাসে 5 লাখ টাকার কারেন্ট বিল আসতো। এরকম কম্পিউটার হলে আমি আপনি ব্যবহার করতে পারতাম, আমাদের বাসায় লাগাইতে পারতাম। কাজের গতি বাড়াবে, পাওয়ার কমাবে। এটাই হচ্ছে কাজ। উত্তপ্ত কম হয়, কোবল টোবল এগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। এরপরে তৃতীয় প্রজন্মের কম্পিউটার, এই দেখেন এই যে ট্রানজিস্টর গুলো যে একটার পর একটা তার দিয়ে জোড়া লাগানো লাগতো, অনেক তার এদিক ওদিক হ্যাফেজার্ড হতো না, জায়গা লাগতো, অনেক জায়গা লাগতো। এটা করলো কি? এই যে বললাম যে আইসি বানাইলো, এই যে এরকম ইন্টিগ্রেটেড সার্কিট, একটা একটা সিঙ্গেল চিপ, এটার মধ্যে ট্রানজিস্টর লাগাইলো। ধরেন এই 100-200 যে ট্রানজিস্টর লাগে, যাই লাগুক না কেন, এই আইসির মধ্যে বসানো শুরু করলো। তখন কম্পিউটারের আর এই তার তুর এত জোড়া লাগানোর ঘটনা ঘটলো না, আরো ছোট হয়ে আসলো, পাওয়ার আরো কমলো। এটাকে বলে SSL, মানে স্মল স্কেল ইন্টিগ্রেশন। স্মল স্কেল ইন্টিগ্রেশন মানে কি, বা মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন মানে কি? মানে ধরেন একটা একটা সার্কিটের মধ্যে 1 লাখ আইসি ঢোকানো যাবে, এটা হলো মিডিয়াম স্কেল। কয় লাখ? 1 লাখ। 1 লাখ ট্রানজিস্টর একটা আইসির মধ্যে ঢুকানো গেল, এটা হলো কি? স্মল স্কেল, মানে ছোট স্কেল আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট বানাইলো। এটা কোন কম্পিউটারে ইউজ হয়েছে এগুলো জাস্ট আপনারা পড়ে নেবেন। আর এই যে সেকেন্ড, তারপরে যেটা হলো এই আইসি গুলা দিয়ে দেখেন, চতুর্থ প্রজন্মের কম্পিউটার, ভেরি লার্জ স্কেল, ভিএলএসআই, এটা বলে ভেরি লার্জ স্কেল, ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। মানে হচ্ছে এরকম একটা মাইক্রো প্রসেসর বানাইলো যেটার মধ্যে 1 কোটি ট্রানজিস্টর জোড়া লাগালো, মানে অনেকগুলো আইসি। তাহলে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো, প্রথমে ছিল এরকম ভ্যাকুয়াম টিউব বড় বড়, সেটার বদলে আমি এরকম একটা ছোট ট্রানজিস্টর বানাইলাম। দ্বিতীয় প্রজন্ম শুরু হলো, অনেকগুলো ট্রানজিস্টর মিলা এরকম একটা ছোট আইসি বানাইলাম, আইসি। তৃতীয় প্রজন্ম শুরু হলো। চতুর্থ প্রজন্ম এসে এই অনেকগুলো আইসি, এগুলো করে একটা করে আইসি, এগুলো করে একটা করে আইসি, এগুলো করে একটা করে আইসি, অনেকগুলো আইসি লাগাইয়া একটা মাইক্রো প্রসেসর বানাইলাম। এই হলো প্রজন্মের ডিফারেন্স। বোঝা গেছে? সব প্রজন্মে এখানে দেওয়া আছে। এটা হলো ভ্যাকুয়াম টিউব, এটা হলো ট্রানজিস্টর, এটা হলো আইসি, আর ওটা হলো মাইক্রো প্রসেসর। ক্লিয়ার? এই মাইক্রো প্রসেসর যখন চলে আসলো তখন তৈরি হলো মাইক্রো কম্পিউটার, যেটা আমরা বাসায় ইউজ করি। ছোট ছোট কম্পিউটার একটা টেবিলের উপরেই রাখা যায়, একটা মোবাইলের মধ্যেই একটা কম্পিউটার ঢুকানো যায়, যেটা মাইক্রো প্রসেসরের যুগ দিয়েই শুরু হলো। এই জিনিসটা হলো চতুর্থ প্রজন্ম পর্যন্ত কম্পিউটার, যেটা আমরা এখনো ইউজ করি। এটাই হলো তার আসল কারণ। 1971 সাল থেকে কিন্তু মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ শুরু হয়েছে। এখন এরপর থেকে যত কাজ হয়েছে, মাইক্রোপ্রসেসরকে পাওয়ারফুল করা হয়েছে, পাওয়ারফুল, মোর অ্যান্ড মোর। কোর i7, প্রথমে ধরি ইন্টেল সেলেরন, তারপরে কি ইন্টেল কোর 2 ডুও, হ্যান টু এইট, এই সেই i3 i5 i7, মানে দিন যত যাচ্ছে প্রসেসরটা পাওয়ারফুল করা হচ্ছে, আর কিছু না। মাইক্রোপ্রসেসরের টেকনোলজি এটাই, জেনারেশন এটাই, এবং লাস্ট পর্যন্ত 4th জেনারেশনের কম্পিউটারটাই আমরা ব্যবহার করতেছি। বোঝা গেছে?
একটু কমেন্ট করেন, হ্যাঁ, না হলে আমি আবার বুঝতে পারি না যে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, একজন একটা কথা লিখছিল আমার কাছে, তার কথাটা ইম্পর্টেন্ট লাগতেছিল। উনি, ওনার নাম হচ্ছে ফারজানা ইয়াসমিন, উনি বলছে আজকের ক্লাসগুলো সব আমার পড়া, কিন্তু না বুঝে মুখস্থ করছি, কিন্তু আজকের ক্লাসে মনে হলো আমার পড়ার প্রাণ ফিরে পাইছে। ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ, আপনি আমাকে বলছেন। তো এই আসলে পড়াশোনা করবেন এইভাবে, এইভাবে করলে আপনার পড়াটা মানে যন্ত্রণা লাগবে না, মাথার মধ্যে পেইন দিবে না। আমি জানি এটা এরকম, ঠিক আছে। এইটার জন্য ভালো মেন্টর দরকার, ভালো টিচার দরকার, যে আপনাকে রাইট জায়গায় দিতে পারবে। এই এই যে রাবিয়া, আপনি বলছেন আমাদের পরীক্ষা কবে হবে। তো কিছু কিছু বিষয় আছে যে সকল বিষয়ে আমি আপনাদের কাছে সবসময় ক্ষমা চাই এবং সরি বলি। তার কারণ হচ্ছে কি, আমি আসলে ফেসবুক, ইউটিউব এগুলো চালানোর সময় পাই না, পরীক্ষা কবে হয় এগুলো নিয়ে রিসার্চ করারও টাইম পাই না। আমি একটু ব্যস্ত থাকি, আমার নিজস্ব কিছু কাজ বাজ আছে, আমার চাকরি আছে, অ্যাজ এ ক্যাডার হিসেবে আমার বেশ কিছু কাজ আছে। এর বাইরেও আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে প্রচুর টাইম দিতে হয় আমাকে, আমার ছোট একটা বাচ্চা আছে। যার ফলে এর মধ্যে থেকে একটু একটু টাইম বের করে যতটুকু পারি আপনাদের ক্লাসে পড়াইতে আসি। অনেক সময় প্রিপারেশন নিয়ে আসতে পারি, অনেক সময় যা বুঝি তার মধ্যে থেকে পড়াই, এই জন্য অনেক সময় ভুলভাল হইতে পারে, সেজন্য অগ্রিম ক্ষমা প্রার্থী। আর এটার বাইরে কোনো তথ্য আমার কাছে চাইলে আপনারা পাবেন না, এটা আমি দিতে পারি না, হ্যাঁ। জব হওয়ার আগে বিদ্যা বাড়ি ছাড়তেছেন না, আমি এটা বুঝলাম না। হ্যাঁ, মানে এটা, এটা বুঝলাম না যে আমি বিদ্যা বাড়ি ছাড়তেছি না, মানে বুঝলাম না। যাক, তো এইটার কারণে আমি এগুলোর খবর নিতে পারি না। তো রাবেয়ার জন্য আমার পরামর্শ হলো কি, আপনারা ফেসবুকে যেহেতু জব, মানে জব রিলেটেড গ্রুপে আপনারা অ্যাড আছেন, সবসময় ফেসবুক চালাবেন না, এটা সময় নষ্ট করে। দিনের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা জব রিলেটেড গ্রুপ গুলাকে একটু স্ক্রল করে দেখবেন, ওখানে সব আপডেট পাওয়া যায়। এই যত টিচাররা আপনাদের কথা বলবে, সেই কথার চেয়ে ভালো আপডেট ওই জায়গায় পাওয়া যায়, আপনি পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, আমাদের কাছে তো, আর আমরা তো আর মিনিস্ট্রিতে গিয়ে খোঁজ নিতে পারি না, তাই না। একই কথা, ওই কথাগুলো জানতে পারবেন। এগুলো একটু আপনারা আপনাদের মতো করে করে নিন। আর এখানে আরো কিছু টিচার আছে যারা এগুলো নিয়ে রিসার্চ করে, তারা অনেক সময় লাইভে গিয়ে আপনাদেরকে বলে দিবে। ঠিক আছে, এই আমার একটু এটা নিয়ে হয় না, মানে সময় হয় না, আমি সরি, হ্যাঁ। এটার উত্তর আমি দিতে পারলাম না, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এই কম্পিউটারের ইয়াটা বলছে, এরপর হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটার। দেখেন, চতুর্থ প্রজন্মের কম্পিউটার এটাই লাস্ট টেকনোলজি। এখন পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কি করা হবে, ওটা আপগ্রেড করা হবে। আমরা এখন ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আগে লিখে লিখে দেওয়া হতো, এখন দেখেন অলরেডি গুগল ভয়েস কি কিবোর্ড আসছে না, আপনি যা মুখ দিয়ে বলবেন তাই টাইপ হবে। মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে মেইন হলো এআই, মেইন হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রয়োগ, সেটা যখন আপনার প্রত্যেক লাইফে, মানে লাইফের প্রত্যেক ক্ষেত্রে প্রয়োগ হবে, এই ধরনের কম্পিউটার কি বলা হয়, পঞ্চম প্রজন্মের বা ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার। আমার কম্পিউটার প্রজন্ম পড়ানো শেষ। মেইন যে জিনিসটা, আসল যে জিনিসটা যেটা আপনার দরকার, এর বাইরে অনেক কিছু আছে, সেটা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়বে তারা পড়বে, আপনাদের এত পড়ার দরকার নেই। প্রাইমারির জন্য ইটস এনাফ। গতবার আসছে 4টা কোশ্চেন, তার আগের 4টা না 5টা আসছে, তার আগের বার আসছে 2টা কোশ্চেন। তো 2 থেকে 5 এরকমই কোশ্চেন আসে প্রাইমারিতে বিজ্ঞান থেকে। সো দ্যাট বেশি পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। আমি যদি মানে ভুল না বুঝি, যে সিম বললাম না, সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, ওটা এবার আসছে। তো এরকম পড়ার মধ্যেই কমন পড়ে, আমরা যারা পড়াই একটু মনোযোগ দিয়ে যদি পড়েন, এটার মধ্যেই কমন পড়ে, হ্যাঁ। আর যারা নোটের কথা বলতেছেন, তারা দরকার হলে ভিডিওটা একটু পরে দেখে নিন, বা এখনো যদি নোট করতে পারেন, নোট করতে থাকেন। যেটা আপনার কাছে মনে হয় এটা ইম্পর্টেন্ট, এটা আমি জানি না, এটা আমার লিখে রাখতে হবে, তা আমি তো বলে দিতে পারবো না এটা লিখে রাখেন, এটা লিখলেই আপনার কাজ হবে, কারণ আপনি তো এটা জানতেই পারেন যে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, এটা আপনি এমনি জানেন, আমি জানি যে এটা আমার কোনদিন ভুল হবে না। তো ওইটা লিখে তো আমার খাতা নষ্ট করার দরকার নেই। তো এই জন্য যার যেটা মনে হবে যে এটা আমার লেখা উচিত, সেটা আপনি লিখে ফেলুন। আচ্ছা, আলোচ্য বিষয় থেকে এবার কোয়েশ্চেন। এই যে 1CZ1A, আমি আপনার কথাটা বুঝি নাই, জব হওয়ার আগে বিদ্যাবাড়ি ছাড়তেছেন না, ছাড়ছেন না, এটা এটা মানে কি, এটা বুঝতে বুঝি নাই।
ওয়ান সিজেড তো প্রথমেই আছে। হ্যাঁ দেখেন, কম্পিউটারের প্রথম প্রজন্মে কি ব্যবহৃত হয়েছে, প্রথম প্রজন্মে কি ব্যবহৃত হয়েছে, দেখেন আমরা সবাই বলছি যে কম্পিউটারের প্রথম প্রজন্মে ব্যবহৃত হয়েছে বায়ুশূন্য বাল্ব বা ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম যেটা সেটাই বায়ুশূন্য বাল্ব। হয়তো বা বাংলাটা আসছে অনেকেই বুঝতে পারতেছেন না। ভ্যাকুয়াম মানে হচ্ছে বায়ুশূন্য তাপ। তারপরে এটাকে রিপ্লেস করছে ট্রানজিস্টর। এরপরে দ্বিতীয় প্রজন্ম, ট্রানজিস্টর অনেকগুলো জোড়া লাগায়া তৈরি হয়েছে আইসি, অনেকগুলো আইসি লাগায়া তৈরি হয়েছে মাইক্রোপ্রসেসর। তাহলে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, এখানে পড়া শেষ। ক্লিয়ার? প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি? ওই যে উদাহরণের মধ্যে লেখা ছিল এনিয়াক, ইউনিভ্যাক, তারপরে অ্যাডস্যাক, এগুলো সবগুলা ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার। কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহার করা হয়েছে? বলেন দেখি, কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহার করা হয়েছে? এই, হ্যাঁ অনেকেই উত্তর দিতে পারছেন। প্রথমেও যে মনে রাখবেন, প্রথমে হচ্ছে ভ্যাকুয়াম, তারপরে ট্রানজিস্টর, দুইটা তিনটা ট্রানজিস্টর মিলে একটা আইসি, 5-10টা আইসি মিলে একটা মাইক্রোপ্রসেসর, বাস কাহিনী শেষ। তাহলে এটা থার্ড জেনারেশন। ভিএলএসআই মানে কি? এটা এই যে এটা আপনাদের প্রাইমারিতে আসছিল, কোন একটা প্রাইমারিতে বা কোন একটা চাকরি পরীক্ষা আসছিল। ভিএলএসআই মানে কি? ভিএলএসআই মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, মানে একটা অল্প জায়গার মধ্যে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন মানে একটা অল্প জায়গার মধ্যে অনেক বেশি ট্রানজিস্টরকে জোড়া লাগানো, যেটা মাইক্রো প্রসেসরের সাথে জড়িত। যদি বলে যে ভিএলএসআই কোন প্রজন্মের কথা, কোন প্রজন্মের, কোন প্রজন্মের টেকনোলজি, এটার উত্তরে কিন্তু আপনার দিতে হবে, এইভাবে কোশ্চেন আসবে। এগুলো জেনে জেনে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, এইভাবে বুঝে বুঝে পড়তে হবে যে কোন প্রজন্মের টেকনোলজি। তাহলে আমরা জানি ভেরি লার্জ, ভিএলএসআই দিয়ে তৈরি করা হয় মাইক্রো প্রসেসর, তাই না? এটা তো আমরা জানি যে ভিএলএসআই দিয়ে তৈরি করা হয় মাইক্রো প্রসেসর। তাহলে মাইক্রো প্রসেসর কোন প্রজন্মের? মাইক্রো প্রসেসর চতুর্থ প্রজন্মের। এইরকম ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন করবে, এটা যদি আপনি না বুঝেন তাহলে এটা উত্তর দিতে পারবেন। আচ্ছা, ডাব্লিউ এইচটিএমএল, তারপরে হচ্ছে মানে এগুলা এইচটিএমএল, এগুলো হচ্ছে আপনার, এগুলো সব হচ্ছে আমার কি বলেন, এগুলো সব হচ্ছে আমার বর্তমান প্রজন্মের যে কম্পিউটার, যেগুলো আমরা ইন্টারনেট ব্যবহার করি, এটা হলো ইন্টারনেটের অংশ, আর কিছু না। ইন্টারনেটের অংশ, ঠিক আছে? তাহলে এটা বোঝা যাচ্ছে আমরা ইন্টারনেটের অংশ সব ইউজ করি চতুর্থ প্রজন্মের কম্পিউটার থেকে। পঞ্চম প্রজন্মেও ইউজ করি, কিন্তু এটা পরবর্তীতে আরো অনেক টেকনোলজি আছে, এআই টিআই আছে, এজন্য এটার সঠিক উত্তর হলো চতুর্থ প্রজন্ম। কম্পিউটারের মেমোরি, এখন দেখেন এইটুকু বোঝা শেষ, কম্পিউটারের ইতিহাস পড়া শেষ, এখন আমরা মেমোরি নিয়ে পড়াশোনা করবো। এখন আমরা কি করব? মেমোরি নিয়ে পড়াশোনা করব, হ্যাঁ। এই মেমোরি নিয়ে পড়লেই পড়া শেষ। কম্পিউটারের মধ্যে যে সকল জায়গায় তথ্যগুলো রেখে দেওয়া হয় সেগুলো হচ্ছে কম্পিউটারের মেমোরি। এই মেমোরি গুলা দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার সেমিকন্ডাক্টর মেমোরি, আর একটা হলো আপনার কি, ম্যাগনেটিক মেমোরি। আমরা একটু সামনে গেলে দেখতে পাবো যে প্রাইমারি মেমোরি, দেখেন প্রাইমারি মেমোরি আর হলো সেকেন্ডারি মেমোরি। এই যে সিপিইউ, এই যে সিপিইউ, এই যে সিপিইউ, এই ছবির মধ্যে, এই জন্য দেখেন একটা ছবি দিয়ে কত কিছু পড়া শেষ। এই যে সিপিইউ, এই সিপিইউ যে সকল মেমোরিতে সরাসরি কাজ করে সেগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। দেখেন এর মধ্যে রেজিস্টার আছে, র্যাম আছে, র্যাম আছে, ক্যাশ আছে, এগুলোর নাম শুধু মনে রাখেন। দেখেন এই প্রত্যেকটা প্রাইমারি মেমোরি, আপনি যদি কোনো একটা জিনিস লেখালেখি করেন, ওটা যদি সেভ না দেন, ওই টাইমে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায়, তাহলে কি ওই লেখালেখি গুলো থাকে না মুছে যায়? বলেন কি হয়? মুছে যায়, কিন্তু কম্পিউটারটা মুছে যায়। তাহলে ওগুলো থাকে হলো অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি মানে এই প্রধান মেমোরি, যত প্রধান মেমোরি আছে প্রত্যেকটা প্রধান মেমোরি সিলিকন দিয়ে তৈরি এবং ওগুলা অস্থায়ী মেমোরি।
কম্পিউটার যখন কোনো কিছু সেভ দেন তখন এই অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরি মানে হার্ড ডিস্কের মধ্যে এটা রেখে দেয়। এখনকার আগের হার্ড ডিস্ক ছিল ম্যাগনেটিক টাইপ, এখন এসএসডি ব্যবহার করেন না। এসএসডি, এসএসডি সলিড স্টেট ডিভাইস, গুলো সব সব কি সিলিকন দিয়ে তৈরি, মানে সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। আচ্ছা, সেকেন্ডারি মেমোরি তাহলে তো বুঝতেছেন, যেটা ওদেরকে সাহায্য করে। তাহলে প্রাইমারি মেমোরি মেইনলি র্যাম এবং রম। আচ্ছা, র্যাম হচ্ছে অস্থায়ী র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। এই রিড অনলি মেমোরি মানে এখানে যদি তথ্য যদি রাখা হয় সেটা আর মোছা যায় না। এই জন্য এর মধ্যে যদি কোনো সফটওয়্যার থাকে তাকে বলা হয় ফার্মওয়্যার, যেহেতু মোছা যায় না, ফার্মলি লেখা থাকে, তার নাম ফার্মওয়্যার, তাই না? তাহলে আমরা একটু সামনে যাই, দেখি কি আছে। কম্পিউটারের প্রধান মেমোরি এই যে এখানে বলা আছে, আমি যেটা বলছি সেটাই বলা আছে, এটা না পড়লেও হবে। দুই প্রকার, র্যাম এবং রম, অলরেডি পড়া শেষ, তাই না? এই র্যামের আবার কয়েকটা প্রকার ভেদ আছে। র্যাম একটা প্রাথমিক মেমোরি বা প্রধান মেমোরি, যেটা ভোলাটাইল টাইপের, যেটা আমি বললাম একবার লিখে যদি কারেন্ট চলে যায় র্যাম মুছে খালি হয়ে যায়, তাই না? অস্থায়ী মেমোরি এখানে এটা বলা আছে। এখানে রিড রাইট করা, রিড রাইট মেমোরি বলা হয়। দুই ধরনের র্যাম থাকে, ডি র্যাম আর একটা হলো কি এস র্যাম। মানে এটা হলো স্ট্যাটিক র্যাম আর একটা হলো কি ডাইনামিক র্যাম। প্রযুক্তিটা বলা আছে, ক্যাপাসিটার ব্যবহার করা, এই ব্যবহার করে সেই ব্যবহার করা হয়, এগুলো আপনার না বুঝলেও হবে, এগুলো প্রাইমারির জন্য আসবেন, তাই না? আর একটা হলো আচ্ছা রম। রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, অলরেডি বলা আছে, এর মধ্যে কোনো কিছু রাখলে সেটা ভোলাটাইল না, ভুলবে না। এই রমের আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, প্রকারভেদ আছে, এত প্রকার না পড়লেও হবে, রমটাই আপনাদের জানা দরকার, তারপরেও বলে রাখি। পি রম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপি রম মানে ইরিজেবল প্রোগ্রামেবল মেমোরি। এটা হচ্ছে ইরিজেবল প্রোগ্রামেবল মেমোরি, মানে এর ইরিজ করা যায়, দেখেন আগে ইরিজ করা যেত না, এখন ইরিজ করা যায়। আবার ট্রিপল দুইটা দিলে ইলেকট্রিক্যালি ইরিজেবল মেমোরি। তো এই যে আমরা যে রম, আমরা যে পেন ড্রাইভ ইউজ করি, এই জন্য এটা একটু বুঝাইলাম। পেন ড্রাইভ, পেন ড্রাইভ এগুলোকে ফ্ল্যাশ মেমোরি বলে, এগুলোকে FLASH, এটা অনেক সময় চলে আসে, এই ফ্ল্যাশ মেমোরি বলে। এই ফ্ল্যাশ মেমোরিটা এক ধরনের ইপি রম বা ইপি রম, বুঝতে পারছেন? কারণ কি, এটার মধ্যে তথ্য রেখে দিলে মুছে তো আর যায় না, পকেটের মধ্যে নিয়ে চলে যাওয়া যায়। তো এগুলা এক ধরনের কি ফ্ল্যাশ মেমোরি, যেটা ইপি রম, ইরিজেবল প্রোগ্রামেবল রাম, মানে আপনি ইরিজ করতে পারবেন, একবার লিখতে পারবেন, আবার রিরাইট করতে পারবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? এই জন্য এইটুকু একটু পড়ালাম, রমের প্রকার ভেদ। ওই যে ফ্ল্যাশ মেমোরি অলরেডি বলে দিছি, ফ্ল্যাশ মেমোরি হলো একটি ইলেকট্রনিক অপরিবর্তনীয় কম্পিউটার যা বৈদ্যুতিক মাধ্যমে পুনরায় মোজা যায় এবং লেখা যায়, যেটা ওই যে ই রম কথা বললাম না, সেটার সাথে মিলে যায়। আবার ক্যাশ মেমোরি, এই যে দেখেন, এই যে সিপিইউ এবং মেইন মেমোরি মানে র্যাম, এটা ধরেন র্যাম, এই র্যাম এবং সিপিইউ এর মধ্যে একটা ছোট্ট মেমোরি থাকে, এই মেমোরির নাম হচ্ছে ক্যাশ মেমোরি। এটাও এক ধরনের প্রধান মেমোরি এবং এটা একটা ধরনের অস্থায়ী মেমোরি। আচ্ছা, বিট বাইট, এই যে বাইনারি ডিভাইস, কম্পিউটারের যে এই বাইনারি, আমরা জানি কম্পিউটার অন্য কিছু বোঝে না, শুধু বাইনারি বোঝে, বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিট, এই বিআই আর এই শেষের টি, এই মিলে হলো বিট। বিট মানে বাইনারি ডিজিট। তো বাইনারি ডিজিট মানে কি, বাইনারি মানে হলো জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান, কম্পিউটার এটা ছাড়া কিছু বুঝে না। এই কম্পিউটারের বিট একটা করে জিরো, একটা করে অক্ষরকে একটা করে ওয়ান বলে, যেমন আমরা এই যে জিরো ওয়ান, 0 1 2 3 10 পর্যন্ত অঙ্ককে বলি একটা করে অঙ্ক বলি না, নয় একটা অঙ্ক, ওইরকম বাইনারিতে বিট বলা হয়। এই 8 বিট মিলে হয় 1 বাইট, 8 বিট মিলে কি হয় 1 বাইট। এই যে ওয়ার্ডের দৈর্ঘ্য, 0 থেকে 8 বিট সম্বন্ধ শব্দকে ওয়ার্ড বলা হয়, এটা ভুল, এটা ভুল। এটা আপনারা গুগলে সার্চ দিন, এটা হয় 2 বাইট, মানে হলো 16 বিট হওয়ার কথা। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, ঠিক আছে? তাহলে যত ধরনের বিট বাইটের হিসাব আছে সব হলো এই কম্পিউটারের 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট। এটার একটা চার্ট আছে, এটার একটা চার্ট আছে দেখেন। এই যে 1024, 1024, এটা যদি আমি এভাবে লিখি, 1024 বাইট, 1024 বাইট
1024 বাইট সমান সমান 1 কিলোবাইট, মানে যাই করবেন 124 বাইট। এরপরে দেখেন এই যে 1024 কিলোবাইট সমান, কিলোবাইট সমান সমান 1 মেগাবাইট, মানে যেটাই দিবেন 1024, তাই না? আর এই 1024 মেগাবাইট মানে এমবি সমান সমান 1 গিগাবাইট, এটাই এখানে বলা আছে, আর কিছু না। ঠিক আছে? আর ডাটা যে ট্রান্সফার হয় এটা বিট পার সেকেন্ড, ডাটা ট্রান্সফার হয় এক সেকেন্ডে কয় বিট ট্রান্সফার হয়, এটাই এখানে বলছে যে ডাটা ট্রান্সফার হয় বিট পার সেকেন্ড। যেমন এই যে 10 এমবি পার সেকেন্ড, মানে হলো 1 সেকেন্ডে 10 মেগাবাইট ডাটা ট্রান্সফার হবে। আলোচ্য বিষয় থেকে কোশ্চেন উত্তর দিই। 1 কিলোবাইটে বিটের সংখ্যা কত বলেন? 1 কিলোবাইটে, এটা বিট না, এটা বাইটের হবে, এটা বাইট হবে, এটা বিট না। এটা হবে বাইট, এটা বাইট, কারণ বিট হলে আবার 8 দিয়ে গুণন হবে। এটা হলো 1024 বাইট সমান 1 কিলোবাইট। আর যদি বিটই থাকতো, উত্তর যদি বিটই থাকতো, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করে যেটা হতো সেটা কোশ্চেনে থাকতে পারে না। কত বিট, 1 কিলোবাইট সমান কত বাইটে আসছে, এখন বিটে আসলো, তখন কিন্তু 8 দিয়ে গুণ করতে হতো, কারণ এক এক বাইট, এক বাইট, এক বাইট সমান সমান 8 বিট। তাহলে 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট, তাকে 8 দিয়ে গুণ করলে বিটটা পাইতাম। ঠিক আছে? বুঝে বুঝে পড়তে হবে এইভাবে। 1 মেগাবাইট মানে কত বাইট বলেন? 1 মেগাবাইট মানে কত বাইট? এই কোশ্চেনটাও কিন্তু ভুল আছে, এটা কোনো একটা জায়গায় আসছিল। এটা হবে 1 মেগাবাইট সমান কত কিলোবাইট হবে, এখানে হলো কিলোবাইট হবে, এটা হবে কিলোবাইট, কত কিলোবাইট, কত কিলোবাইট এরকম আসবে, তাই না? না, কিন্তু কিলোবাইট সমান আবার কি আর একটা 1024, মানে এটা আসলে 1024 গুণন 1024, তাহলে 1024 গুণন 1024, তাহলে এখানে 32 1000 এগুলো হয় না, আমরা বাইনারির ক্ষেত্রে জানি 1024 করি। এটা আসলে এইটাই বুঝাইছে যে আপনারা এটা জানেন কিনা যে বাইনারির এককে 1024 মানে হলো কিলো হয়, এটা বোঝানোর জন্য এই কোশ্চেনটা করছে, আর কিছু না। কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড সাইজ কি দিয়ে হয়? ওয়ার্ড সাইজ হয় কি দিয়ে, ওয়ার্ড কি দিয়ে তৈরি হয় বলেন তো? অবশ্যই এটা বিট দিয়ে তৈরি, যে কোনো জিনিসই বিট দিয়ে তৈরি না। 1 ওয়াট সমান সমান 16 বিট বা 8 বিট, যেটাই বলেন না কেন, 8 বা 16 যেটাই বলেন না কেন। আপনারা গুগলে সার্চ দিন যে 1 বিটের ইয়া কি, একটা ওয়ার্ডের লেন্থ কত, কম্পিউটারে একটা ওয়ার্ডের লেন্থ কত আপনারা দেখতে পারবেন, মানে লেখা আছে, উইকিপিডিয়া সহ সব জায়গায় লেখা আছে। 1 বাইটে বিটের সংখ্যা কত বলেন? এর উত্তর দেন আপনারা। পড়াইলাম তো অনেক, এখন উত্তর দিবেন আপনারা। 16 না, 1 বাইটে বিটের সংখ্যা 8, 16 দিলেন কেন? প্রধান মেমোরি কোনটা? প্রধান মেমোরি কার মধ্যে থাকে বলেন? প্রধান মেমোরির মধ্যে কি থাকে? প্রধান মেমোরির মধ্যে কি থাকে, এটার উত্তর দেন। অনেকবার বলছি যে কাজ করার সময়, না গাণিতিক তথ্য না, দেখেন প্রধান মেমোরির মধ্যে তথ্য থাকে, সেটা হলো কাজ করার সময় টেম্পোরারিলি রেখে দেয়, কারেন্ট চলে গেলে মুছে যায়। তার মানে কি, অন্তর্বর্তী ফলাফল, ফাইনাল রেজাল্ট না। যে রেজাল্টটা ফাইনাল হলো সেটা তো আমি সেভ করে কোথায় রেখে দেবো বলেন? সেভ করে কোথায় রেখে দেবো? মেইন মেমোরিতে রেখে দেবো না পরবর্তীতে পড়ার জন্য? আমি লিখতেছি, ডিলিট করতেছি, লিখতেছি, ডিলিট করতেছি, লিখতেছি, ডিলিট করতেছি, সেভ দিব কখন বলেন? যখন আমার কাজ কমপ্লিট, তখন আমি সেভ দেব। তাহলে তার আগ পর্যন্ত অন্তর্বর্তী ফলাফল, মানে এখনো আমি ফাইনাল করি নাই, এটা ঠিক না, এটা খসড়া। তাহলে প্রধান মেমোরির মধ্যে কি থাকে? অন্তর্বর্তী ফলাফল, এটা মনে রাখেন। প্রয়োজনীয় তথ্য না, এটা অন্তর্বর্তী ফল হবে। র্যাম মানে কি? র্যাম মানে কি বলেন? র্যাম একটা ভোলাটাইল জিনিস। এই নন ভোলাটাইল লিখলো কে? রম হচ্ছে নন ভোলাটাইল, র্যাম হচ্ছে ভোলাটাইল। নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি? ওই যে বলছিলাম না যে র্যাম এবং ভার্সু ইয়ার মধ্যে একটা মেমোরি থাকে যেটার স্পিড অনেক বেশি, এটা হবে ক্যাশ মেমোরি। হ্যাঁ, প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? এটা কোন বিসিএস এ আসছিল, দেখেন প্রোগ্রাম করে থেকে কপি করা ডাটা থাকে ক্লিপবোর্ডের মধ্যে।
ক্লিপবোর্ডের মধ্যে, আর ক্লিপবোর্ড থাকে এটা নাই বলি, এটা আপনারা সবাই পারেন। উত্তর দিছেন। হার্ড ডিস্ক মাপার একক কি? হার্ড ডিস্ক কি দিয়ে মাপে বলেন তো? আপনার যে হার্ড ডিস্ক আছে এটা কি দিয়ে মাপেন? কিলোবাইট দিয়ে মাপেন? এখন পর্যন্ত প্রচলিত, এটা আগের দিনে তখন ওই 2009 সালে গিগাবাইট পর্যন্ত ইউজ হইতো। হার্ড ডিস্ক এখন টেরাবাইটও ইউজ হয়, মানে আমরা অ্যাজ ইউজুয়াল টেরাবাইটও ইউজ করতে পারি। এখন হবে গিগাবাইট, 10 জিবি, 100 জিবি, 500 জিবি। বহুল ব্যবহৃত অপটিক্যাল ডিভাইস। আচ্ছা, বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস। বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস বলতে বললাম না, আমাদের হার্ড ডিস্ক গুলো ম্যাগনেটিক টাইপের ডিভাইস। আমরা যে হার্ড ডিস্কটা ইউজ করতাম সেগুলো হচ্ছে ম্যাগনেটিক টাইপের ডিভাইস। হার্ড ডিস্কের প্রতি সেক্টরে ধারণ ক্ষমতা এটা পড়তে হবে না, এটা খুব ভিতরের কোশ্চেন, 512 কিলোবাইট তাও দিয়ে রাখছে। লেখাপড়ার জন্য ম্যাগনেটিক, এই দেখেন এইটা এত কিছু দরকার নাই, এগুলো আসলে কেন দিছে আমি বুঝলাম না। প্রায় এগুলো আসে নাকি, এরকম একটা ডিস্ক থাকে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্ক গুলো এরকম 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 ভাগ থাকে, এই প্রত্যেকটা ভাগকে, এই যে এই ভাগ গুলাকে ট্র্যাক বলে। এই বড় গুলাকে এগুলাকে ট্র্যাক বলে। আর এগুলাকে যখন এইভাবে এইভাবে ভাগ করা হয় এগুলোকে বলে সেক্টর। সেগুলো হলো এই প্রত্যেকটা একটা করে সেক্টর। আর সেক্টরের মধ্যে ব্লক আকারে ডাটা রাখা হয়, ফাইল রাখা হয়। তো এগুলো এত কিছু জানার আসলে দরকার নাই। তাহলে এটা লেখাপড়ার সুবিধার্থে গ্রুপে ভাগ করা হয়, সেটাকে ব্লক বলা হয়। মানে প্রথমে ব্লক, তারপরে সেক্টর, তারপরে ট্র্যাক, আর সব অনেকগুলো ট্র্যাক মিলে হয় একটা ডিস্ক। ফ্লপি ডিস্ক হচ্ছে একটা পরিবাহী স্মৃতি, হ্যাঁ, পেন ড্রাইভের মতো একটা স্মৃতি, আগের দিনে ইউজ করা হতো। ফ্লপি ডিস্ক একটা, সরি পরিবাহী বলি, মানে পরিবহন করা হয়। এটা এটা ছোট বড়ের ক্ষেত্রে বলছে, হার্ড ডিস্কের ছোট না বড়। ফ্লপি ডিস্ক হার্ড ডিস্কের ছোট। আবার এটা দিয়ে পেন ড্রাইভের মতো, ফ্ল্যাশ ড্রাইভের মতো ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েও যাওয়া হতো। পরিবাহী স্মৃতি স্মৃতি নাই। নিচের কোনটি অপটিক্যাল ডিভাইসের উদাহরণ? এই যে সিডি রম, ডিভিডি রম, এগুলো হলো অপটিক্যাল ডিভাইস। তার দিয়ে লাগে, টিচার্স ওয়ার্ক, এই যে এটা বলেন। কম্পিউটারে প্রিন্টার লাগানোর জন্য কি লাগে বলেন তো? কম্পিউটারে একটা প্রিন্টার লাগালে এটা কি ধরনের যন্ত্র? আমি একটা আমার একটা হাত ছিল না, আমি একটা হাত লাগাইলাম, এটা কি কি ধরনের পেরিফেরাল না এটা? রিসোর্স লাগাইলাম। রিসোর্স মানে আমার কম্পিউটারে আরো কাজ করার জন্য যায়, সেই জিনিসটা কাজে লাগানোর জন্য লাগাইলাম, রিসোর্স। একই সাথে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। এই যে দেখেন আপনাদের 22 সালে 3য় পর্যায়ে চলে আসছে ইনপুট আউটপুট ডিভাইস। এবার হলো আপনাদের এতক্ষণ যে পড়ালাম, 30 জন ছিলেন, 23 জন আছেন, বাকি ধরনের পড়াশোনা বিরক্ত লাগছে চলে গেছে। এবার আপনারা যারা আছেন তাদের ধৈর্য বেশি, এটার উত্তর দিতে থাকেন। টাচ স্ক্রিন হচ্ছে, এটা বিসিএস ও আসছে, অনেক দুইটা দুইটা বিসিএস আসছে। ইভেন 41তম বিসিএস নাকি এরকম বিসিএস ও আসছে। বিশ্বের প্রথম কম্পিউটার কোনটা? 19 সালে চলে আসছে, ENIAC কম্পিউটার। 2 মিনিট আছে আরো। অ্যাবাকাস কি ধরনের যন্ত্র? একটা গণনা যন্ত্র। আচ্ছা, ট্রানজিস্টর মাইক্রো সার্কিট ব্যবহৃত হয় কি? এই যে বলছিলাম না, যখন শত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে সবগুলো তৈরি করা হয় সিলিকন দিয়ে। চলে আসছে। আধুনিক কম্পিউটার দ্রুত গতির মূলে আছে হচ্ছে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। প্রথমে ইন্টিগ্রেটেড সার্কিট, যদি মাইক্রো প্রসেসর থাকতো তাহলে মাইক্রো প্রসেসর দিতাম। প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহৃত হয়েছে এটা আমরা জানি, 22 বাল্ব। আইসি ব্যবহার হয় থার্ড, এটা তো একবার পড়ছি। সেমিকন্ডাক্টর হচ্ছে র্যাম এবং রম, মানে প্রধান মেমোরি যেটা। র্যাম কি? অস্থায়ী মেমোরি, এটা আমরা জানি, অলরেডি অনেকবার পড়ছি। এরপর হলো পড়া শেষ। এরপরে হচ্ছে বিদ্যাবাড়ির সব ইয়াটি, আসলে যতটুকু পড়াইছি বুঝানো পড়ানোর চেষ্টা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর কোনো কথায় কষ্ট পেলে আমি ক্ষমা প্রার্থী, হ্যাঁ, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল কথা, এগুলো আপনার মাথায় রাখতে হবে, এগুলো বাস্তবতা, ইটস প্র্যাকটিক্যাল। সো আল্লাহ হাফেজ ভাই।